আনমনে হেঁটে চলেছে রেল লাইনের উপর দিয়ে। দু চোখ বেয়ে অশ্রু ফোঁটা টপ টপ করে গাল বেয়ে নেমেই চলেছে। কপালের ডান পাশটাতে অনেকটা ক্ষত হয়ে আছে। কেন যেন বেঁচে থাকার ইচ্ছেটাও আজকে মরে গেছে। যাকে এত ভালোবাসলাম, যাকে নিয়ে কত কিছু করার স্বপ্ন দেখলাম, আজ সে অন্য কারো হয়ে যাচ্ছে। এটা ভাবতেই যেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। রেললাইনের উপর হাঁটতে থাকা ছেলেটার নাম আকাশ। আজ ওর গার্লফ্রেন্ড মাহির বিয়ে। কিছুক্ষণ আগে আকাশের এক বন্ধু কল করে বিষয়টা ওকে জানায়। গত এক সপ্তাহ যাবৎ মাহির সাথে আকাশের কোনো যোগাযোগ হয়নি। অবশ্য আকাশ নিজে অনেকবার চেষ্টা করেছিল কথা বলার। আকাশ যেন পাগলের মতো ছুটে চলে যায় মাহির বাসার সামনে। বাড়িটা খুব সুন্দর করে সাজানো, রং বেরঙের লাইট জ্বলছে। আকাশের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মাহি? বধূ বেশে মাহি খাটের উপর বসেছিল। তখনই আকাশ দরজা ঠেলে রুমের ভেতরে গিয়ে মাহিকে ডাকল। মাহি আকাশকে হঠাৎ এভাবে দেখে বেশ অবাক হয়। বসা থেকে উঠে দৌড়ে আকাশের কাছে চলে আসে। দরজার কাছে গিয়ে আশেপাশে তাকিয়ে দরজা বন্ধ করে বলে, তুমি এখানে কি করে এলে? আকাশ মাহির দিকে কিছু সময় স্থিরভাবে তাকিয়ে বলে, বধূ বেশি তোমাকে অনেক সুন্দর লাগছে। মাহির কড়া জবাব। এখানে কি করতে এসেছো সেটা বলো। আকাশ মাহির কথায় একটু অবাক হয়ে বলে, কি করতে মানে? তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি জানি এরা তোমাকে জোর করে বিয়ে দিচ্ছে। আকাশ মাহির হাত ধরে টানতেই মাহি ওর হাতটা ঝাঁকা দিয়ে ছাড়িয়ে নেয়। যেভাবে এসেছো সেভাবেই চলে যাও। আকাশ চোখ ছোট ছোট করে মাহির দিকে তাকায়। ও ঠিক কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করছে। কেউই আমাকে জোর করে বিয়ে দিচ্ছে না, বিয়েটা আমার মতেই হচ্ছে। আকাশ হঠাৎ চমকে গেল মাহির কথাটা শুনে। তুমি মজা করছো তাই না? মাহির চটপট জবাব। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি মজা করছি? এটা শুনে আকাশ থেমে গেল। অভিমান সুরে বলল, তাহলে তোমার বলা ওসব কথাগুলো কি সবই মিথ্যা ছিল? আমি এত কিছু জানি না, তুমি এখন এখান থেকে যাও, কেউ দেখলে ঝামেলা হবে। আকাশ এখন কি করবে সেটা ভেবে পাচ্ছে না। মাথায় কিছুই আসছে না তার। মনে শুধু একটাই চিন্তা ঘুরছে, এখন ওর কি হবে। আকাশ হঠাৎ মাহির হাত ধরে ফেলে আর অনুনয় করে বলতে থাকে, প্লিজ আমার সাথে এমনটা করো না। আমি তোমাকে খুব ভালোবাসি মাহি। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। মাহি ওর হাতটা ছাড়ানোর জন্য চেষ্টা করছে। একটা বারও আকাশের অশ্রুসিক্ত চোখের দিকে তাকালো না। তখনই সেখানে একটা মেয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে এলো। তখন আকাশ মাহির হাত ধরিয়েই ছিল। মাহি মেয়েটাকে দেখে একটু জোরেই বলে ওঠে, জলদি ভাইয়াকে ডাক, না হলে এই বজ্জাতটা আমার সাথে খারাপ কিছু করে ফেলবে। মাহির এই কথাটা আকাশের কলিজাতে তীরের মতো বিঁধে। সে মাহির দিকে তাকালো আর হাতটা আস্তে করে ছেড়ে দিয়ে ভাবতে থাকে, এটা কি সেই মাহি যাকে সে ভালোবাসতো? কিছু সময় পরে একটা ছেলে এসে আকাশের বুকে লাথি মেরে দিল। এতে আকাশ মাটিতে পড়ে গেল। এরপরে আরো কয়েকজন মিলে ওকে মারতে থাকে। এক পর্যায়ে তাকে ধরে এনে গেটের বাইরে ফেলে দিয়ে যায়। আকাশ রেল লাইনের উপর বসে দুই হাত দিয়ে মাথা চিপে ধরে চোখের পানি ফেলছে। তখনই ওর পকেটে থাকা ফোনটা বেজে উঠল। এভাবে কয়েকবার বাজার পরে আকাশ পকেট হাতড়ে ফোনটা বের করলো। স্ক্রিনের উপর ওর বাবার নাম দেখাচ্ছে। ফোনটা রিসিভ করতেই ও পাশ থেকে বলে ওঠে, কি রে, কই তুই? সেই যে কখন বের হয়েছিস, এত রাত হয়ে গেছে, এখনো বাড়িতে এলি না যে? আকাশ চুপ করে আছে, কোনো উত্তর সে দিল না। কি রে বাপ, কথা বলিস না কেন? আকাশ। আকাশ কোনো মতেই নিজেকে সামলে নিয়ে বলে, আসছি। আকাশের কলটা কেটে দিয়ে ফোনের দিকে কিছু সময় তাকিয়ে থেকে মুচকে হেসে উঠল। আকাশের বাবা একজন রিক্সা চালক, মা বাড়িতে থেকে সেলাই মেশিন দিয়ে ব্যাগ বানায়। আকাশের একটা ছোট বোন আছে, সে ক্লাস 5-এ পড়ে। অন্যদিকে আকাশের 4 মাস পরে ইন্টার পরীক্ষা। 5 বছর পর একটা মেয়ে রেগে মেগে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলছে, অসভ্য ছোট লোক, রাস্তা দিয়ে দেখে চলতে পারেন না? মেয়ের সামনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আকাশ, একটা সাদা শার্ট পরিয়ে, হাতে একটা ফাইল। মেয়েটা হেঁটে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই আকাশ কিছু একটা ভেবে মেয়েটার দিকে তাকিয়ে বলে, এই যে শুনুন। মেয়েটা আকাশের ডাকে সেখানে দাঁড়িয়ে যায়। আকাশ এগিয়ে যায় মেয়েটার দিকে। মেয়েটার নাম রিয়া। আকাশ ওর গালটা এগিয়ে দিয়ে বলে, আরেকটা মারুন, মারুন, আরেকটা মারুন। আকাশের এমন কথায় রিয়া একটু অবাক হয়ে যায়। আরে লজ্জা পাচ্ছেন কেন? আরেকটা মারুন না। রিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। আকাশ একটা বড় নিঃশ্বাস ফেলে বলে, আরে আমাদের কাজই তো এটা। সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে
ভালো জামাকাপড় পরে আমরা রাস্তায় তো এই করতে বের হই। আরে আমাদের জীবনের উদ্দেশ্যটাই তো এটা। আসলে আমাকে ভালো করে দেখুন, একদম মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখুন। কি মনে হচ্ছে দেখে যে সকালবেলা আধ পেটা খেয়ে কোনো রকম দৌড়ে একটা বাস ধরে আমরা রাস্তায় বেরিয়েছি, যাতে কিভাবে একটা মেয়ের সাথে ধাক্কা খাওয়া যায়, কিভাবে এই যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে চড় খাওয়া যায়। আরে আমাকে তো একটু বলার সুযোগ দিন, সেই থেকে বলেই যাচ্ছেন। আকাশ ওর হাতের ঘড়ির দিকে তাকায়, দেখে 10:35। আরে ম্যাম, আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক না। এখানে দোষটা আপনারও আছে, তাই প্লিজ এভাবে রাস্তায় হাঁটার সময় ফোনটা ব্যবহার করবেন না। এটা বলেই আকাশ সেখান থেকে চলে গেল। রিয়া অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হাজারা লোক একটা, শুধু শুধু আমার সময় নষ্ট করালো। আকাশ ছুটছে কারণ সে অলরেডি 5 মিনিট লেট হয়ে গেছে। আজকে ওর একটা চাকরির ইন্টারভিউ আছে। মন খারাপ করে রাস্তার পাশের একটা বেঞ্চে বসে আছে আকাশ, কারণ আজকে চাকরিটাও ওর হয়নি। সব ঠিক ছিল, সিলেক্টও হয়ে গেছিল। পরবর্তীতে ম্যানেজার নাস্তা পানির জন্য 2 লাখ টাকা চাইলো। যে পরিবারকে সাহায্য করার জন্য আকাশ শহরে এলেও এখন কোনো সাহায্যই করতে পারছে না। বাড়িতে মা খুব অসুস্থ, বাবার আয়টাও কমে গেছে, বয়স হয়েছে তার, আগের মতো কষ্ট করতে পারে না। এদিকে বোনের স্কুল ফিস, সব মিলিয়ে বিশাল এক চিন্তা ভর করেছে আকাশের মাথায়। বর্তমানে সময়টা নির্বাচনের, জাতীয় নির্বাচনের কয়েকটা দিন বাকি আছে। নির্বাচনের সকল প্রার্থীরাই অনেক ব্যস্ত তাদের এই নির্বাচন নিয়ে। তাদেরই মধ্যে একজন হচ্ছে আসলাম শিকদার। এলাকায় বেশ সুনাম আছে তার। বিরোধী দল থেকে নির্বাচনের প্রার্থী হয়েছেন তিনি। ওনার মার্কা মোমবাতি মার্কা। আকাশ যেখানে বসে আছে তার থেকে কিছুটা দূরে একটা স্থানে তিনি ভাষণ দিচ্ছেন। আপনারা কি জানেন এত কিছু থাকতে আমি মোমবাতি মার্কাটা কেন বেছে নিলাম? কারণ মোমবাতি নিজে পুরো অন্যকে আলো দেয়, নিজে ক্ষয় হয়ে অন্যকে আলোকিত করে। আমি এখানে এই পজিশনে আসার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। আমি চাই আমার হাত দিয়ে আপনাদের উন্নতি হোক। এজন্যই আপনাদের মূল্যবান ভোটটি আমাকে দিয়ে আপনাদের। হঠাৎ অনুষ্ঠানে বিকট একটা আওয়াজ হয়, চারদিকে আগুন জ্বলছে। কয়েকজন অস্ত্রধারী গার্ড এসে আসলাম শিকদারকে ঘিরে রাখে যাতে করে তার কোনো আঘাত না লাগে। আসলাম শিকদার অশ্রুসিক্ত নয়নে সমানে তাকিয়ে চিৎকার করতে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। ওনার থেকে কিছুটা দূরে ওনারই ছোট ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে। আকাশ বসেছিল, হঠাৎ কানে এই শব্দ আসায় দৌড়ে এদিকে চলে আসে। এসে দেখে চারদিকে লোকজনের কান্না, কষ্টে চিৎকার করছে। আকাশ কিছু না ভেবে তাদের সাহায্য করতে থাকে। আমার নিরাপত্তা কোনো দরকার নেই, তোমরা লোকজনদের সাহায্য করো, যাও। কিন্তু গার্ডেরা আসলাম শিকদারের কথাই উল্টো হো হো করে হেসে ওঠে। আসলাম শিকদার এতে একটু অবাক হয়। কি বলেছে তোমাদের, সেটা কি কানা যায়নি? গার্ডেরা কোনো কথা না বলে ওদের হাতে থাকা পিস্তলগুলো আসলাম শিকদারের দিকেই তাক করে ধরে। কিরে নেতা, নির্বাচন করবি না? পেছন থেকে একটা কালো পাঞ্জাবি পরা লোক আসলাম শিকদারের দিকে এগিয়ে আসছে। তার পেছনে আরো কয়েকজন লোক আছে। আসলাম শিকদার লোকটাকে চেনে, ওর নাম রবিন। রবিনের জায়গাতে আসলাম শিকদারকে নির্বাচনের টিকিট দেওয়া হয়েছে, এজন্য এত কিছু। রবিন তুই? রবিন একটু হেসে আসলাম শিকদারের দিকে এগিয়ে গিয়ে বলে, বলেছিলাম সারপ্রাইজ দিব। কেমন লাগলো আমার সারপ্রাইজ? আসলাম শিকদার একটু হেসে বলে, পিছনে তাকা 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 না। রবিন দেখে কালো পোশাক পরা কয়েকজন এদিকে দৌড়ে আসছে। ওদের মধ্যে মারামারি চলছে। এদিকে আকাশ সবাইকে সাহায্য করতে ব্যস্ত। আসলাম শিকদারের ছোট ভাইয়ের কাছে এসে আকাশ বলে, স্যার শুনছেন, এই যে। আকাশকে আর কিছুই বলতে দিল না। রবিনের একটা লোক এসে আকাশের কলার ধরে, এতে ওর শার্টটা একটু ছিঁড়ে যায়। এখন তোকে কে বাঁচাবে? হঠাৎ তার সেই লোকটা উড়ে এসে রবিনের পায়ের উপর এসে পড়ল। এতে করে রবিন আসলাম শিকদারের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সবাই পাশের দিকে তাকায়, দেখে আকাশ জামাটার ছেঁড়া জায়গাতে হাত বুলাচ্ছে। শালা, একটাই ভালো জামা ছিল, দিলি তো সেটাও ছিঁড়ে। জামালা করছিস কর, তুই আমার সাথে জামালা করতে আসিস না, মারা পড়ে যাবি। রবিন আকাশের দিকে রেগেই তাকিয়ে আছে। মার শালাকে। রবিনের লোক আকাশের দিকে এগিয়ে যাচ্ছে, হাতে ধারালো অস্ত্র নিয়ে। আকাশ স্থির হয়ে ওদের দিকে তাকিয়ে আছে, নিজে নিজে বলতে থাকে, ঝামেলাটা আমি নয়, ওরা শুরু করেছে, তার মানে আমার কোনো দোষ নেই। এটাই বলতেই একটা মুচকি হাসি আকাশ। রবিন এখনো ঠিক সেভাবেই আসলাম শিকদারের সামনে বসে আছে। তার সব লোকেরা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এটা যেন ওর কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। কিছুক্ষণ আগে গার্ডেরা আকাশের উপর গুলি চালানোর চেষ্টা করলে দেখে তাদের বন্দুকে কোনো গুলিই নেই।
আসলাম শিকদার এমন কিছু রাজ করতে পেরেছিল, এজন্য ওদের বন্দুকের গুলিটা অনেক আগে সরিয়ে রাখা হয়েছে। আসলাম শিকদারের জন্য আসতে থাকা গার্ডরা মাটি থেকে উঠে সামনে দাঁড়িয়ে থাকা গার্ডগুলোর হাতে হাত কড়া পড়ায়। ততক্ষণে সেখানে অ্যাম্বুলেন্স, পুলিশ সব চলে এসেছে। এটা দেখে আকাশ সেখান থেকে কাউকে কিছু না বলেই কেটে পড়ে। আকাশ একটা মেসে থাকে 4 জনের সাথে। রুমে আসতেই দেখে ওর রুমমেট শুয়ে আছে। আকাশকে দেখতেই বলে, কিরে তোর চোখ মুখের এমন অবস্থা কেন? আকাশ ওর শার্টটা খুলতে খুলতে বলে, সারাদিন এমন গরুর মতো শুয়ে বসে না থাকলে আর জিগাইতি না। ছেলেটা উঠে বসে। ওর নাম রিমন। কি হয়েছে রে, শার্টটাও ছিঁড়ে এনেছিস? আরে মিরপুরে গেছিলাম না ইন্টারভিউ দিতে, ওখানে বড় একটা ঝামেলা হয়েছে। ইন্টারনেটে দেখ, অনেক মানুষ মারা গেছে, ওখানেই ছিলাম। কই তোর তো কিছু হলো না? এটা শুনে আকাশ রিমনের দিকে স্থির হয়ে তাকায়। তুই না, তুই আমার বন্ধু নামের কলঙ্ক। টিভিতে, সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা নিয়েই কথা হচ্ছে। তবে সেখানে যে আসলাম শিকদারকে মারার চেষ্টা করা হয়েছিল সেটা নিয়ে কেউ কথা বলছে না। খবরে দেখাচ্ছে এখন নেতা কিভাবে জনগণদের সাহায্য করছে। সকালে রিমন বসে ফোনে গতকালের ভিডিও দেখছে। কিরে বন্ধু, তুই না বললি গতকাল তুই অনেক লোকজনকে সাহায্য করেছিস, কিন্তু এখানে তো অন্য কিছু দেখাচ্ছে। সব কিছুই নাকি নেতা আসলাম শিকদার এক হাতে সামলিয়েছে। আকাশ রিমনের কথায় একটু হাসলো। তখনই আকাশের ফোনটা বেজে উঠল। দেখে ওর বাবা কল করেছে। আকাশ ফোনটা রিসিভ করতেই ওর মা বলে, কি রে বাবা, কেমন আছিস? ভালো। তোমরা সবাই কেমন আছো? আছি কোনো রকমে। তোর কাজ কেমন চলছে ওখানে? আকাশ ওর মাকে অনেক আগেই বলেছিল সে একটা কাজ পেয়েছে। অবশ্য সেটা মিথ্যাই ছিল। না, ভালোই চলছে। আজকে হয়তো বেতন পাবনি, দেখি পেলে আজকালকের মধ্যে টাকা পাঠাবনি। জাহানারা বেগম ওপাশ থেকে কাশতে কাশতে বলে, তোর বাবার শরীরটা ভালো না রে, তুই জলদি কটা টাকা পাঠাস। আকাশ একটু হেসে বলে, আচ্ছা, আজকে সন্ধ্যায় দেখি কিছু পাঠাতে পারি কিনা। আচ্ছা তাহলে এখন রাখি, ভালো থাকিস। রাখো। আকাশের মুখের হাসিটা উড়ে গেল ফোনটা রাখতে। কি করবে সে এখন? রিমন উঠে দাঁড়াতেই আকাশের কাছে এসে, কোথায় পাবি এখন টাকা? বললি তো আজকেই পাঠাবি। দেখি, কিছু তো একটা করতে হবে। মেসে সবার অবস্থা সেম। রিমন একদিন কাজ করে 2 দিন শুয়ে বসে থাকে, আর আকাশ সহ বাকি 2 জন বেকার। আকাশ শুনেছিল ঢাকায় নাকি টাকা ওড়ে। সব ইচ্ছা, পরিবারের চাহিদা পূরণের জন্য এখানে আসা। কিন্তু এখন বুঝতে পারছে বাস্তবতা ঠিক কতটা কঠিন। আকাশ একটা গেঞ্জি পরে রুম থেকে বেরিয়ে গেল। মাথায় একটাই চিন্তা, কিভাবে কটা টাকা জোগাড় করবে। রাস্তায় আসতেই 2 জন লোক ওর সামনে এসে দাঁড়ায়। আকাশ মাথা নিচু করে ওদের পাশ কাটিয়ে যেতে আবার ওরা সামনে এসে দাঁড়ায়। আকাশ এবার মাথা উঁচু করে তাদের দিকে তাকায়। 2জনেরই হাড্ডি বড্ডি অনেক ভালো, দেখে কোনো কুস্তিগির মনে হচ্ছে। 2জনের মধ্যে একজন হেসে মেয়েদের মতো কণ্ঠে বলে ওঠে, তুমি আকাশ, তাই তো? আকাশের লোকটার কণ্ঠ শুনে হাসি পেলেও নিজেকে শান্ত রেখে বলে, জি। আপনারা কারা? নেতাজি আমাদের পাঠিয়েছে তোমাকে নিয়ে যেতে। আকাশ ওদের কথার কোনো মানেই খুঁজে পায় না। নেতাজিকে? আরে আসলাম শিকদার, নেতাজি আপনাকে তার কাছে নিয়ে যেতে বলেছে। প্লিজ আপনি আমাদের সাথে আসুন। আকাশ আসলাম শিকদারকে চেনে, নাম শুনেছেও, তার উপর গতকালের ঘটনা। আকাশ কিছু একটা ভেবে ওদের সাথে যেতে রাজি হয়। সাথে গিয়ে ওদের গাড়িতেও ওঠে। গাড়িটা একটা বাড়ির সামনে এসে থামল। সেই লোকটা দৌড়ে এসে আকাশের জন্য দরজা খুলে দিল। গাড়ি থেকে নামতে আকাশের চোখ বড় বড় হয়ে যায়। ভাবতে থাকে এটা কি বাড়ি নাকি রাজপ্রাসাদ। সুন্দর সাদা রঙের একটা রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে সে। মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে অনেক ধরনের গাছপালা লাগানো। লোক দুটোর পেছনে আকাশ বাড়ির ভেতর গেল। আসলাম শিকদার কয়েকটা লোকের সাথে কথা বলছিল নির্বাচন নিয়ে। মাত্র 2 দিন বাকি আছে। মেয়েকণ্ঠের সেই লোকটা আসলাম শিকদারের কাছে গিয়ে কিছু বলল। আকাশ কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। একটু লজ্জাও করছে, কারণ সবাই কত সুন্দর জামা কাপড় পরে আছে, আর আকাশ সাধারণ একটা প্যান্ট আর ঢিলে ঢালা গেঞ্জি পরা। কিছু সময় পরে সবাই সেখান থেকে চলে গেল। আকাশ বাড়িটা দেখতে ব্যস্ত। এত বড় বাড়ি, আর লোকজন নেই বললেই চলে। এই ছেলে, এদিকে আসো। ওনার ডাকে আকাশ তার দিকে তাকায়। দেখে উনি হাতের ইশারায় ডাকছে। আকাশ ওনার কাছে গিয়ে এগিয়ে যায়। গতকালের জন্য তোমাকে ধন্যবাদ। তুমি না থাকলে হয়তো। আকাশ মাথা চুলকে ফিসফিস করে বলে,
আমার তো ঠেকা পড়ছে আপনাদের মতো নেতাদের সাহায্য করতে। আকাশ মাথা নাড়িয়ে বলে, জি স্যার। তোমার নাম আকাশ, তাই তো? বাবা মা আর একটা ছোটো বোন। পরিবারে কে কে আছেন? ও, বাবা কি করে? জি, রিক্সা চালাই। তা তুমি কি করো? জি, আমি আপাতত একটা চাকরির খোঁজ করছি। কেমন চাকরি চাই? আকাশ মনে মনে বলে, যেভাবে বলছে মনে হচ্ছে নিজেই আমাকে চাকরি দেবে। জি, বেতন পেলে যে কোনো চাকরি করতে রাজি। আসলাম শিকদার এটা শুনে মুচকি হেসে ওঠে, যেটার মানে আকাশ ঠিক বুঝতে পারে না। রবিনের মাথায় ব্যান্ডেজ করা, সোফার উপর বসে আছে। তখনই ওর পাশে বসে থাকা একটা লোক বলে, তোর দ্বারাই কিছু হবে না, ছোট্ট একটা কাজ দিলাম সেটাও পারলি না। বলেই ব্যান্ডেজ করা জায়গাতে একটা চর মেরে দেয়। এতে রবিন ব্যথায় চিৎকার করে ওঠে। লোকটার নাম সুলতান খান, সরকারি দলের হয়ে নির্বাচন করছেন। ভাই আসলাম শিকদারের একটা মেয়ে আছে। রবিন ওর ফোনে একটা মেয়ের ছবি বের করে সুলতান খানকে দেখালো। সুলতান মেয়েটাকে দেখে মুচকে হাসলো। গায়ে হলুদের অনুষ্ঠান চলছে, চারদিকে সবাই হৈ হুল্লোড় নাচানাচি করছে। সেখানে একটা মেয়ে হলুদ লেহেঙ্গা পরে এসে কিছু একটা খোঁজ করতে থাকে। একটু খোঁজাখুঁজির পরেই কয়েকজন ছেলে মেয়ে দৌড়ে মেয়েটার কাছে চলে আসে। মেয়েটার কেউ না, কিছু সময় আগে ছবিতে দেখানো সেই মেয়েটা, আসলাম শিকদারের একমাত্র মেয়ে মায়েশা শিকদার। এখানে ওর এক বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। মায়েশার বন্ধুরা মোট 6 জন, 4 জন মেয়ে 2 জন ছেলে। মায়েশাকে দেখে ওর এক বন্ধু বলে, বাহ রে মাইশু, তোরে তো আজকে হলুদ পরি লাগছে রে। সবাইও সেটাই বলে। আরে কি যে বলিস না তোরা। ওরা অনেক আনন্দ করতে থাকে। ঘড়িতে সময় রাত 11টা বেজে 55 মিনিট। কিছুটা দূরে একটা চেয়ারে বসে কালো স্যুট পরা একজন লোক ফোনে সময় দেখছে। মায়েশা সহ বাকি বন্ধুরা খেয়াল করে তাদের থেকে কিছুটা সামনে একটা ছেলে একটা মেয়েকে বাজেভাবে টাচ করছে। ছেলেটা মেয়েটাকে আসছি বলে সেখান থেকে চলে আসে। ছেলেটা একটা কোল্ড ড্রিঙ্কসে কিছু একটা মেশাচ্ছে, যেটা মায়েশা দেখে ফেলে। তার থেকে বড় কথা, ছেলেটা ওই কালো স্যুটওয়ালার পাশে গিয়ে এটা করছে। এজন্য সেও ছেলেটার দিকে তাকিয়ে পড়ে। ছেলেটা এটা দেখে বলে, এভাবে কি দেখছিস, যা গিয়ে নিজের কাজ কর। বলে ছেলেটা নাচতে নাচতে চলে গেল। কালো স্যুটওয়ালা লোকটা ও যাওয়ার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। ছেলেটা গিয়ে মেয়েটাকে ওটা দিয়ে বলে, এই নাও তোমার জন্য স্পেশাল। মেয়েটা যেই মাত্র খেতে যাবে ঠিক তখনই একটা কাঁচের বোতল এসে ছেলেটার মাথায় রাখে। আবে কে রে? তোর বাপ। এটা বলে ওই মেয়েটার হাত থেকে ড্রিঙ্কটা নিয়ে ফেলে দেয়। ছেলেটার মাথায় কাঁচের বোতল মারতে ওর কয়েকজন বন্ধু সেখানে চলে আসে। ছেলেটা ওর মাথা চেপে ধরে চিৎকার করে বলে, মেরে ফেল ওকে। মায়েশাও রেগে বলে, আয় না, একবার শুধু ছুঁয়ে তো দেখা। কালো স্যুটওয়ালা ফোনে দেখে 11টা বেজে 59 মিনিট। মায়েশা পেছনে তাকিয়ে দেখে ওর বন্ধুরা ওকে না নিয়ে সবাই পালিয়েছে। সেও পালাবে ঠিক তখনই দুজন এসে ওকে ধরে ফেলে। ছেলেটা হাতে একটা কাঁচের বোতল নিয়ে এগিয়ে এসে বলে, দেখতে শুনতে তো সুন্দর আছো, তো বলো কিস চাই নাকি মার? তোরে তো। বলে ছেলেটার মিডল পয়েন্টে লাথি মেরে দেয়। এতেও নিচে পড়ে যায়। কয়েকজন এসে ওই ছেলেটাকে ধরে তুলে। ছেলে রেগিয়ে চিৎকার করে বলে, এবার তুই শেষ। বলেই হাতে থাকা কাচের বোতলটা মায়েশার মাথায় মারতে যায়। তখনই কালো স্যুট পরা লোকটা এসে ছেলেটার হাত ধরে ফেলে। ওদিকে মায়েশা তো চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। স্যুট পরা লোকটা আর কেউ না, আকাশ নিজেই। আকাশ ছেলেটার হাত থেকে বোতলটা কেড়ে নিয়ে ওকে ধাক্কা মেরে দেয়। কয়েকজন আকাশের দিকে তেড়ে আসলে তাদেরকে রাম ধোলানি দেয়। মায়েশা হাত ধরেছিল যে তার দিকে তাকাতে, সে হাত জোর করে ক্ষমা চেয়ে সেখান থেকে পালায়। ছেলেটা যেতে যেতে বলে, তোকে আমি দেখে নিব। পরিবেশ এখন শান্ত। মায়েশা আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর এখন থেকে আমি আপনার নতুন বডিগার্ড। এটা শুনে মায়েশা অনেকটা অবাক হয়। মানে তো ওরা যখন আমাকে মারছিল তখন বাঁচাও না কেন? কারণ আমার ডিউটির টাইম 12টা থেকে শুরু হয়েছে। মায়েশা অনেকটা রাগ নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আসলাম শিকদার অনেকটা রেগে আছে মায়েশার উপর। ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে ওরা। আকাশ ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আজকেও মারামারি করছো, তুমি কি কখনো ভালো হবে না? দেখো, নিজেকে কোনো কলেজ স্টুডেন্টদের আচরণ তোমার মতোই হয় না। তুমি তো পুলিশ স্টেশনে বাদ রাখোনি, আমার সম্মান নষ্ট করার জন্য আর কি বাকি আছে? মায়েশা আসলাম শিকদারের দিকে একটু এগিয়ে যায়। আপনি বলেছিলেন আমি আপনার সম্মান নষ্ট করেছি। আপনার কি মনে হয় এসব আপনারই দোষ যে আপনি আমাকে কিছু শেখাননি?
আসলাম শিকদার রেগে চিৎকার করে ওনার হাতটা মায়েশার গালের কাছে নিয়ে যায়। তোমার ক্রেডিট কার্ড ডিঅ্যাক্টিভেট করেছি, তারপর এত কথা আসে কোথা থেকে? মায়েশা ওর বাবার দিকে কিছু সময় তাকিয়ে মুচকি হেসে বলে, আপনি কি আমার পাপা নাকি? কোনো এটিএম কার্ড ছাড়া আর কি দিয়েছেন আমাকে? আপনার কি মনে হয় এটিকে ভালোবাসা বলে? এটা শুনে আসলাম শিকদার একটু চুপ হয়ে যায়। মায়েশা আকাশের কাছে গিয়ে বলে, এখন তো আমার জন্য বডিগার্ডও রেখেছেন। আমার এসব কিছুই চাই না পাপা। ছোট কাল থেকে তো একা একাই বড় হয়েছি, এখন সামনেও পারবো। 3 দিন হলো নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে আসলাম শিকদার সহ তার দল বিপুল ভোটে জয় পেয়েছে। আজকে আবার তাকে মন্ত্রীর পদ দেওয়া হয়েছে। এটার জন্য আসলাম শিকদার তার নিজ বাড়িতে একটা ছোট পার্টির আয়োজন করেছে। দেশের বিভিন্ন নেতারা সেখানে এসেছে। আকাশ সবসময় আসলাম শিকদারের সাথেই আছে। আসলাম শিকদার কিছু সময় পরপর কিছুটা দূরে বন্ধুদের সাথে দাঁড়িয়ে থাকা তার মেয়ের দিকে তাকাচ্ছে। সবাই এসে আসলাম শিকদারকে অভিনন্দন জানাচ্ছে তার মন্ত্রীর পদের জন্য। ঠিক তখনই সেখানে দরজা দিয়ে সুলতান খান এবং সাথে রবিন সেখানে এলো। আসলাম শিকদারের দিকে এগিয়ে এসে হেসে বলে, আরে মন্ত্রী সাহেব যে, অনেক অনেক অভিনন্দন আপনাকে। আসলাম শিকদারের কড়া জবাব, আপনাকে তো এখানে দাওয়াত করা হয়নি। আরে আপনার পার্টিতে আসতে দাওয়াতের কি প্রয়োজন? কেন, আপনি কি ছেঁচড়া? আসলাম শিকদার এটা একটু জোরেই বলে, যার কারণে সেখানে থাকা সবার নজর এদের দিকেই পড়ে। সুলতানের মুখের হাসিটা এটা শুনতে হারিয়ে গেল। চারপাশের লোকেরাও তার দিকে তাকিয়েই আছে। সুলতান একটু হাসার চেষ্টা করে বলে, বেস্ট অফ লাক। বলি সেখান থেকে চলে যায়। আসলাম শিকদারের নজর এখনো সুলতানের উপরে। সে হাঁটতে হাঁটতে মায়েশাদের এখানে গিয়ে বলে, আরে তুমিই তো মশাই, শিকদার সাহেবের মেয়ে। এতে মায়েশা একটু অবাক হয়। আসলে সচরাচর তেমন কেউই জানে না আসলাম শিকদারের মেয়েকে বা কেমন দেখতে। মায়েশা ওর বাবার দিকে তাকায়, দেখে সেও তার দিকেই তাকিয়ে আছে। এটা দেখে ও হেসে সুলতান খানের সাথে কথা বলতে থাকে। আসলাম শিকদার আকাশকে ইশারায় কাছে ডেকে সুলতানকে ইশারা করে বলে, ওই লোকটার উপর নজর রাখো, সন্দেহ মনে হলেই ধরে বের করে দিবে। জি স্যার। আচ্ছা, আপনাকে তো ঠিক চিনলাম না। উনি হচ্ছেন সেই ব্যক্তি যে কিনা কয়েকদিন আগে আপনার বাবাকে মেরে ফেলতে চেয়েছিল। সবাই একসাথে আকাশের দিকে তাকায়। এটা শুনে মায়েশা রেগে সুলতান খানের দিকে তাকায়। সুলতান মুচকি হেসে রবিনের দিকে ঘুরে তাকিয়ে ফিসফিস করে বলে, এটা আবার কে? স্যার, এটাই সে যার জন্য আমার এই অবস্থা। আকাশ মায়েশার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বলে, আপনি হয়তো আমাকে চিনেন না, আমি ম্যাডামের নতুন বডিগার্ড। মায়েশা একটু রাগী গলায় আকাশের দিকে তাকিয়ে বলে, তুমি এখানে কি করছো? বলছি না আমার কোনো বডিগার্ড চাই না। সরি ম্যাম, আমি আপনার থেকে কোনো অর্ডার নিতে পারবো না। মায়েশা নাক সিটকে বলে, অসহ্য। হাউ কিউট। মায়েশা রেগে মেগে একাকার হয়ে বলে, তোর কিউটে খাতা পড়ি। সুলতানের দিকে তাকিয়ে বলে, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? বের হন এই বাড়ি থেকে। সুলতান মায়েশার দিকে তাকিয়ে হেসে বলে, আমাদের আবার দেখা হবে। সুলতান আর রবিন সেখান থেকে চলে গেল। আকাশ ওদের পিছে পিছে দরজা পর্যন্ত গেল। যাই বলিস না কেন মাইশু, তোর বডিগার্ডটা কিন্তু দেখতে অনেক সুইট। মায়েশার কড়া জবাব। তো যা গিয়ে খেয়ে ফেল। এটা শুনতে নীলা একটু লজ্জা লজ্জা করে সবার দিকে তাকায়। অনুষ্ঠান শেষে আসলাম শিকদার ক্লান্ত হয়ে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে সোফায় বসে আছে। তখন আকাশ সেখানে আসে। স্যার, এখন তাহলে আমি আসি। আসলাম শিকদার মাথা তুলে আকাশের দিকে তাকায়। ও হ্যাঁ, পকেট থেকে একটা খাম বের করে আকাশের দিকে ধরলো। এটা তোমার। আকাশ প্যাকেটটা নিয়ে দেখে সেটার ভেতরে অনেকগুলো টাকা। আকাশ আসলাম শিকদারের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, স্যার, এতগুলো টাকা? তোমার অ্যাডভান্স বেতন, তোমাকে 2 দিনের ছুটি দেওয়া হলো। বাড়িতে যাও, বাবা মায়ের চিকিৎসা করাও, ছোট বোনের স্কুলে বেতন পরিশোধ করো। আকাশ অনেকটা অবাক হয়ে বলে, স্যার, আপনি কি করে আমার পরিবারের কথা জানলেন? আসলাম শিকদার মুচকি হেসে বলে, এখন যাও। আসলাম শিকদারের এমন ব্যবহার দেখে আকাশের চোখে পানি চলে এলো। ধন্যবাদ স্যার, আমার এত বড় উপকার করার জন্য। আমি আপনাকে কখনো নিরাশ করব না। আসলাম শিকদার উঠে দাঁড়িয়ে আকাশের কাঁধে হাত রাখে। আকাশ আজকে প্রথম ওর মা বাবা বোনের জন্য অনেক কিছু কিনেছে। যেদিন আকাশ আসলাম শিকদারের বাড়িতে গিয়েছিল ওই দিন আকাশ ওনাকে বলেছিল, আমি আপনার দেওয়া চাকরিটা করব যদি আপনি আমাকে কিছু টাকা অ্যাডভান্স দেন। তো আসলাম শিকদার একটা মুচকি হেসে বলেছিল, কত চাই?
2000 টাকা। আসলাম শিকদার এটা শুনে আকাশের দিকে তাকায়। এটা দেখে আকাশ মনে মনে ভাবতে থাকে, বেশি চেয়ে ফেলাম না তো? আসলাম শিকদার 1000 টাকার দুটো নোট বের করে আকাশের দিকে ধরে। আকাশের বাবা রায়হান, উনি রোদের মধ্যে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। রোডে ঘাটে আজকে তেমন মানুষজন নেই বললেই চলে। গাল বেয়ে ঘাম পড়ছে তার। বয়সের সাথে সাথে শরীরের শক্তিটাও কমে গেছে, তবু সংসারের জন্য আজও তাকে কাজ করতে হয়। আকাশ ওর বাবার এই অবস্থা দেখে একটু খারাপ লাগে। ও রাস্তার একপাশে দাঁড়িয়ে ওর বাবার দিকে তাকিয়ে আছে, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। রাস্তা পার হয়ে আকাশ ওর বাবার সামনে গিয়ে দাঁড়ায়। রায়হান সাহেব হঠাৎ ওনার ছেলেকে দেখে অবাক হয়। কেমন আছো আব্বু? আরে আকাশ তুই? আমি ভালো আছি। তুই হঠাৎ এভাবে না বলে চলে এলি যে? শরীর ঠিক আছে তো তোর? আকাশ একটু হেসে বলে, আমি ঠিক আছে আব্বু। দুপুর হয়ে গেছে, বাড়িতে যাবা না? চল, তোকে দেখতে অন্যরকম লাগছে তো। আর হাতে সব কি? আসলে আকাশ চেহারা হালকা পাতলা সুন্দর আছে, তার উপর নতুন দামি জামা কাপড় পরা, এতে বেশ স্মার্ট লাগছে ওকে। আকাশ ওর বাবার দিকে এগিয়ে গিয়ে শপিং ব্যাগগুলো ওর বাবার কাছে দেয় আর ধরে আকাশ রিক্সার উপরে বসায়। বাড়িতে চলো, সব জানতে পারবা। আকাশ রিক্সা চালাচ্ছে আর ওর বাবা পেছনে বসে আছে। বাড়ির কাছে আসতেই আকাশের বাবা চিৎকার করে বলতে থাকে, কই গো আকাশের মা, দেখো কে এসেছে। জাহানারা বেগম বাড়ি থেকে বের হয়ে এসে দেখে আকাশ এসেছে। উনি আকাশের পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, আকাশ? রিক্সা থেকে নেমে আকাশ ওর মায়ের কাছে গিয়ে বলে, নিজের ছেলেকে চিনতে পারছো না? তোকে এমন দেখাচ্ছে কেন? ঠিকমতো খাওয়া দাওয়া করিস না নাকি? এটাই, এদের সময় এই প্রশ্নের অপেক্ষাতেই ছিলাম। জাহানারা বেগম তার স্বামীর দিকে তাকাতেই দেখে তার 2 হাত ভর্তি শপিং ব্যাগ। এসব কি? এগুলো কার? সেটা তোমার ছেলেকেই জিজ্ঞাসা করো। জাহানারা বেগম আকাশের দিকে তাকায়। দেখো তো তোমাদের পছন্দ হয় কিনা। আর চুটকি কোথায়? ও স্কুলে গেছে। জাহানারা বেগম শপিং ব্যাগগুলো খুলতেই দেখে ওটার ভেতরে সব জামা কাপড়। আকাশ খাটের উপর বসে আছে। তখন জাহানারা বেগম আকাশের কাছে এলো। শুধু শুধু এত টাকা খরচ করতে গেলি কেন? জানিস তো তোর বাবার কামাই নেই, কটা টাকা রেখে দিতি। আকাশ মুচকি হেসে ওর পকেট থেকে একটা প্যাকেট বের করে ওর মায়ের কাছে দেয়। এখানে 40,000 টাকা আছে, এটা রেখে দাও। জাহানারা বেগম আকাশের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, আকাশ, কোথায় পেয়েছিস এতগুলো টাকা? চুরি ডাকাতেই নাকি ছিনতাই করেছিস? পরিবেশটা একেবারে ঠান্ডা হয়ে আছে। জাহানারা বেগম চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে, কারণ মাত্রই আকাশ ওর মাকে বলেছে ও কি কাজ করে। আকাশ বুঝতে পারছে একটা ঝড় আসতে চলেছে। কি? তুই মন্ত্রীর মেয়ের বডিগার্ড মানে? দুনিয়ায় কি এত কাজের অভাব যে তুই কি না? বাপ, তুই এই কাজ ছেড়ে দে। নেতা মানুষের চারিদিকে শত্রু থাকে, ওরা তোর তো ক্ষতি করে ফেলবে। আম্মু, তুমি চিন্তা করো না তো, আমার কিচ্ছু হবে না। আমি নিজের খেয়াল রাখবো। তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো, তাতেই হবে। জাহানারা বেগম আকাশের মাথায় হাত বুলিয়ে বলে, সেটা তো সব সময়ই করি, তবে আকাশের বোন আয়াত নতুন জামা কাপড় সাথে চকলেট পেয়ে তো এক কথায় নাচানাচি শুরু করে দিয়েছে। রাতে খাওয়ার পরে আকাশকে ওর বাবা ডাকে। আব্বু, ডাকছিলে? রায়হান উপরের আকাশের দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, শুনলাম তুই কোন মন্ত্রীর বডিগার্ড? আব্বু, আসলাম শিকদার অনেক ভালো একজন মানুষ। নেতা মানুষেরা কখনোই ভালো হয় না, নিজের স্বার্থের জন্য এরা সব করতে পারে। একটু সাবধানে থাকিস রে বাপ। আকাশ মাথা নাড়িয়ে বলে, পারলে নতুন একটা কাজের খোঁজ কর, যেটাতে কোনো জীবনের ঝুঁকি থাকবে না, যাতে করে আমার পরে তোর মায়ের আর বোনের খেয়ালটা রাখতে পারিস। আকাশ ওর বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু, তুমি ঠিক আছো তো? রায়হান আকাশের দিকে তাকিয়ে একটু হেসে বলে, অনেক পথ গাড়ি করে এসেছিস, এখন যা ঘুমা গিয়ে। আকাশ ওর বাবার চোখের দিকে তাকালো। সে এটা ভালো করে বুঝতে পারছে যে ওর বাবা কিছু একটা তো লুকাচ্ছে। পরের দিন বিকালে আকাশ ওর বন্ধুদের সাথে দেখা করার জন্য বের হলো। অনেকদিন হলো ওদের সাথে কথা হয় না। স্কুল কলেজে থাকতে কতই না মজা করতো ওরা। আকাশ ওদের সেই পুরনো আড্ডাখানা নদীর পাড়ের ব্রিজের উপর বসে আছে। তখনই সেখানে অটো এসে থামল। অটো থেকে নেমে এলো তারই এক বন্ধু রনি। রনি আকাশকে দেখে হেসে ওর কাছে এগিয়ে এসে নিচ থেকে উপর পর্যন্ত দেখে।
তাহলে সবাই ঠিকই বলেছে, তুই চাকরি পাইছত? আকাশ হেসে বলে, সেটা তো পেয়েছি। তো সবাই বলছে মানে এটা ঠিক বুঝলাম না। আরে কাকি মানে তোর মা সবাইকে বলে বেড়াচ্ছে তুই নাকি বড় চাকরি পাইছত, অনেক বেতন তোর। আম্মু বলছে সব। বলবে না কেন, এক সময় ওরাই তো বলতো তোর দ্বারা কিছুই হবে না, ফাও ফাও তোকে পড়াচ্ছে। কিছুটা দূর থেকে একটা ছেলে এটা বলতে বলতে এদিকেই আসে। ওর নাম আশিক, আকাশের ছোটকালের বন্ধু এরা। আশিকও আকাশকে দেখে বলে, সত্যি তো অনেক বদলে গেছিস এই 4 বছরে। আমার কথা বাদ দে, তোরা কি করেছিস সেটা বল। আমার আর কি, এই অটো এটাই আমার সব। এ থেকে যা আসে আমাদের খুব ভালোভাবেই চলা যায়। আমি প্রাইমারিতে অস্থায়ী শিক্ষক হিসাবে আছি। রনি, শুনেছি তুই নাকি বিয়ে করেছিস। রনি একটু হেসে বলে, প্রায় 1 বছর হলো। জানিস তো মা অসুস্থ থাকে, আমি কাজে গেলে সে বাড়িতে পুরো একা, এজন্যই। আকাশ ওদের সাথে হেসে কথা বলছে। ঠিক তখনই সামনের দিকে তাকাতে ওর মুখের হাসিটা চলে গেল। রনি আর আশিক আকাশের এমন ভাব দেখে তারাও সামনের দিকে তাকায়। এটা আকাশের পুরনো ভালোবাসা। মাহি তার স্বামীর সাথে হেসে গল্প করতে করতে সামনে দিয়ে যাচ্ছে, সাথে একটা ছোট বাচ্চাও আছে। এটা দেখতে আকাশের বুকে পুরনো ব্যথাগুলো নতুন করে আঘাত করতে থাকে। আকাশের চোখ জোড়া লাল হয়ে আসে। এটা দেখে আশিক বলে, চল এখান থেকে অন্য কোথাও গিয়ে বসি। আকাশও ওদের সাথে বলে, সেটাই কর, এখান থেকে নিয়ে চল আমাকে। আকাশকে নিয়ে রনি ওর অটোতে তুলে। আকাশ ওদের সাথে অনেক মজা করছে, অবশ্য সেটা উপরে উপরে, ভেতরের কষ্টটা সে ওদের বুঝতে দেয়নি। সকালে আকাশ ওর মা বাবা বোনের থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। অবশ্য আকাশের মা আর ওর বোন আয়াত অনেক কান্না করছিল। তবুও ছুটি শেষ, কাজে তো ফিরতেই হবে। 2 দিন পর আজকে মায়েশা কলেজ যাবে, তাই রেডি হচ্ছে। রেডি হয়ে নিচে এসে দেখে ওর বাবা সোফায় বসে আছে। মায়েশাকে দেখতে আসলাম শিকদারের মুখে একটা মুচকি হাসি ভেসে ওঠে, কিন্তু মায়েশা সেটা দেখেও না দেখার ভান করে। এতে আসলাম শিকদার একটু কষ্ট পায়। মায়েশা ওর গাড়ির কাছে আসতেই দেখে ওর সেই বডিগার্ডটা গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে গেছে। মায়েশা 2 দিন আকাশকে না দেখতে পেয়ে ভেবেছিল ও আবার স্বাধীন হয়ে গেছে, কিন্তু আজ হঠাৎ আকাশকে এখনো দেখে ও একটু অবাক হয়। তুমি? আকাশের স্থির জবাব, ইয়েস ম্যাম, আপনি গাড়িতে উঠুন, আপনাকে আমি নিয়ে যাচ্ছি। ঠিকমতো চালাতে পারবে তো? জি ম্যাম, আমার লাইসেন্সও আছে। মানিব্যাগ থেকে লাইসেন্সটা বের করে মায়েশাকে দেখালো। মায়েশা এবার গাড়িতে উঠে বসলো। আকাশ গাড়ি চালাচ্ছে আর মায়েশা পেছনে বসে মোবাইল টিপছে। মায়েশা হঠাৎ জিজ্ঞাসা করে উঠল, তোমার নাম কি? আকাশ সামনে চোখ রেখে বলে, আকাশ আহমেদ। বাসা? খুলনাতে। মায়েশা একটু জোরে বলে ওঠে, দক্ষিণে? তার মানে তুমি আবাদে? আকাশ উত্তরে কিছু বলল না, শুধু একটু হাসল। কলেজের গেটেই কলেজের প্রিন্সিপাল সহ কলেজের বাকি সবাই হাতে ফুল নিয়ে মায়েশার জন্য অপেক্ষা করছিল। আকাশ এটা দেখে মায়েশাকে বলে, প্লিজ ম্যাম, গাড়ি থেকে নামবেন না। আকাশ গাড়িটা ব্রেক করে গাড়ি থেকে নিচে নামে। প্রিন্সিপালের সবার সামনে থাকায় আকাশ তাকে একটু জোর গলায় বলে, এখানে কি চাই? রাস্তা ফাঁকা করুন। কে শোনে কার কথা? সবার নজর আকাশের পেছনে গাড়ির দিকে। আকাশ পেছনে ঘুরে দেখে মায়েশা গাড়ি থেকে নিচে নামছে। ঠিক তখনই একটা ছেলে মায়েশার দিকে ছুটে যেতে থাকে। আকাশ এটা দেখে তাকে আটকানোর জন্য ওর মুখে একটা ঘুষি মেরে দেয়। মায়েশা সহ বাকি সবাই আকাশের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। ছেলেটা মুখ ধরেই মাটিতে পড়ে আছে। মায়েশা ছুটে এসে ছেলেটার কাছে বসে। আকাশ বাধা দিয়ে বলে, ম্যাম সাবধানে, ও আপনার। মায়েশা ওর হাত উঁচু করে উল্টো আকাশকে থামিয়ে দেয়। এখানে এরা সবাই আমার বন্ধু, কোনো হত্যাকারী নয়, তাই সাবধান, পরবর্তীতে এমন কোনো কাজ করবেন না, না হলে। আকাশ মাথা নিচু করে বলে, সরি ম্যাম। নিচে পড়া ছেলেটার নাম মিলন। সে সবারই বন্ধু, একটু হাত পাগলা টাইপের। ওর নাক দিয়ে রক্ত পড়ছে। আকাশ একাই সবার প্ল্যান ভেস্তে দিল। ভিড়ের মধ্যে কেউ একজন আকাশের উপর নজর রাখছে, সেটা আকাশ বুঝতেই পারেনি। মায়েশার বন্ধুদের আকাশ চিনত, তারা মায়েশার কাছে আসে। সবাই কত কি প্ল্যান করলো, আর এই নমুনাটা কোথা থেকে এসে সবকিছুতে পানি ঢেলে দিল। মায়েশা ঘুরে আকাশের দিকে তাকায়, দেখে ও চারদিকে নজর রাখতে ব্যস্ত। মায়েশা ফিসফিস করে বলে, আপদ একটা।
প্রিন্সিপাল সবাইকে যে যার ক্লাসে যেতে বলে। সবাই আকাশের দিকে হা করে তাকিয়ে যেন চোখ দিয়ে গালি দিয়ে যাচ্ছে। তাতে আকাশের কি, সে ডোন্ট কেয়ার লুকে দাঁড়িয়ে আছে। মাইশা সহ বাকি সবাই মিলনকে ধরে তুলছে। তখন নীলা আস্তে করে আকাশের পাশে চলে যায়। হাই, আমি নীলা। আকাশ নীলার দিকে তাকিয়ে বলে, মিস নীলা চৌধুরীর জন্ম 2001 সালের 19 অক্টোবর। বাড়িতে মা বাবা ও 2 ভাইয়ের সাথে একটা বিড়ালও আছে। পছন্দের খাবার বিরিয়ানি, পছন্দের রং পিঙ্ক। আপনি আর ম্যাম ছোটোবেলা থেকে ক্লোজ ফ্রেন্ড। নীলা হা হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ওদিকে মাইশা সহ বাকি সবার একই হাল। অবাক হয়ে ওরাও আকাশের দিকে তাকিয়ে আছে। ওদের সবার এই অবস্থা দেখে আকাশ বলে, আরে আপনারা ম্যামের বন্ধু, আপনাদের ব্যাপারে খোঁজ তো আমার দায়িত্ব। তখন টিস্যু দিয়ে নাক চিপে রাখা মিলন মাইশার দিকে তাকিয়ে বলে, মাইশু, তাহলে আমি কি তোমার বন্ধু নয়? মাইশা মিলনের দিকে তাকিয়ে জোর করে একটু হাসার চেষ্টা করে বলে, কে বলেছে তুমি আমার বন্ধু না? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। মিলন দেখতে অনেক চিকন, এজন্য আকাশের একটুতেই ওর হাল বেহাল হয়ে গেছে। এদিকে মাইশা যেখানে যাচ্ছে আকাশ তার পিছু পিছু সেখানেই যাচ্ছে। কখনো তার সামনে, কখনো বা পেছনে। এসব যেন মাইশার একটু সহ্য হচ্ছে না। তার উপর কলেজের সবার কেমন করে তাকানো। মোট কথা আকাশকে ওর ইরিটেটিং লাগছে। কিছু সময় পরে হঠাৎ মাইশা ঘুরে আকাশের দিকে তাকায়। সমস্যা কি? কোনো সমস্যা তো নেই ম্যাম। তাহলে ফলো করছো কেন? জি ম্যাম, এটা তো আমার ডিউটি। মাইশা রেগে চিৎকার করে বলে, তো এখন কি লেডিস ওয়াশরুমে ডিউটি করতে হবে? আকাশ মাথা তুলে সামনে তাকাতেই দেখে বড় বড় করে লেখা লেডিস ওয়াশরুম। আস্তাগফিরুল্লাহ। না ম্যাম, সরি ম্যাম। নীলা আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকল। মাইশা ভেতরে চলে গেল আর আকাশ সেখান থেকে কিছুটা দূরে এসে দাঁড়ালো। মাইশার বন্ধু জাহিদ আরেক বন্ধু ফারহাদের ঘাড়ে হাত রেখে লেডিস ওয়াশরুমের দরজার কাছে দাঁড়িয়ে থাকা আকাশের দিকে তাকিয়ে আছে। মেয়েরা ভেতরে ঢুকতে বের হতেই আকাশের দিকে কেমন করে করে তাকাচ্ছে, যেন ও ওদের থেকে কিছু নিয়ে নিচ্ছে। জানিস, কেন জানি মনে হচ্ছে ওই বডিগার্ডটা এইসব ইচ্ছা করেই করেছে। আমারও সেটাই মনে হচ্ছে রে। দেখ না কিভাবে বেহেয়ার মতো মেয়েদের বাথরুমের সামনে দাঁড়িয়ে আছে। এর তো কিছু একটা করতেই হবে। মাইশা ক্লাস করছে আর আকাশ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। কিছু সময় পর পর স্যার আর চোখে আকাশের দিকে তাকাচ্ছে। এসব দেখে আকাশ বেশ মজা নিচ্ছে। কয়েকটা ক্লাস করার পর মাইশা আকাশের কাছে এসে বলে, চলো বাসে যাব। কিন্তু ম্যাম, ক্লাস তো এখনো বাকি। মাইশা একটু রেগে নাক সিটকে বলে, তোমার এত বেশি বুঝতে হবে না, যেটা বলছি সেটা করো। আকাশ আর কথা বাড়ালো না। মাইশার থেকে কিছুটা দূরে দূরেই আকাশ হাঁটছে। তখন বেঞ্চে বসা কয়েকটা ছেলের মধ্যে একজন বলে উঠল, আরে সুন্দরী, এভাবে লোক দেখানো একটা থার্ড ক্লাস বডিগার্ড নিয়ে ঘুরলে কি তোমাকে জ্বালানো বন্ধ করে দিব? কখনো না। ছেলেটার নাম কবির, কলেজ সভাপতির ছেলে। কলেজে ছোটখাটো একটা গ্যাং আছে ওর। মাইশাকে সে অনেক আগে থেকে পছন্দ করে, খারাপ প্রস্তাব দেয়। এটা জানার পরেও যে মাইশা কার মেয়ে। কবির বসা থেকে উঠে মাইশাদের দিকে এগিয়ে আসে। এতে মাইশা 2 পা পিছিয়ে যায়। ঠিক তখনই আকাশ মাইশার সামনে এসে দাঁড়ায়। কবির আকাশকে দেখে একটু মুচকি হাসে। অন্যদিকে দূর থেকে জাহিদ আর ফারহাদ এটা দেখছে। এবার চান্দু, তুমি কোথায় পালাবে? আজকে তোমার বডিগার্ডগিরি ছুটিয়ে দিব। ফারহাদ জাহিদের দিকে তাকিয়ে বলে, তুই এইসব কি বলছিস? মাথা ঠিক আছে তো তোর? চুপ থাক, ওদিকে তাকা। কবির হেসে আকাশের দিকে তাকালো। সামনে থেকে সরে যা, না হলে। কবিরকে আকাশ আর কিছু বলতে দিল না। তার আগেই ওর নাক বরাবর একটা ঘুষি মেরে দিল আকাশ। কবির ওর নাক ধরে নিচে বসে পড়ে। এটা দেখে ওর সাঙ্গপাঙ্গরা ছুটে আসে আকাশের দিকে। এটা দেখে মাইশা ভয় ওর চোখ খিচে বন্ধ করে নেয়। হঠাৎ মাইশার মনে হলো ওর চারপাশ নিস্তব্ধ হয়ে গেছে। চোখ মিলে তাকিয়ে দেখে ছুটে আসা সব ছেলেরা মাটিতে পড়ে আছে, আ উ করছে। আর কিছুটা দূরেই আকাশ কবিরের বুকের উপর বসে ওর মাথার চুল ধরে একের পর এক থাপ্পড় দিতেই আছে। এটা দেখে মাইশা আকাশের কাছে গিয়ে ওকে থামতে বলে। সরি তো বলছে না, তাহলে তামে কি করে বলেন? বলেই দিল আরেক চড়। কবিরের গাল কেটে রক্ত বের হচ্ছে। ও মাইশার দিকে করুণ চোখে তাকিয়ে বলে, প্লিজ মাইশা, এর হাত থেকে আমাকে বাঁচাও। আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। আকাশ ওকে চড় মেরে বলে, সরি বল।
সরি মাইশা, প্লিজ। ওকে, ছেড়ে দাও। আকাশ মাইশার দিকে তাকায়, আপনি শিওর তো? বলি আরেকটা চড়। আহ, হুম, শিওর। আকাশ কবিরকে ছেড়ে দিল। মেরে মেরে ওর দুই গাল লাল করে দিয়েছে। আকাশ গাড়ি চালাচ্ছিল, মাইশা আর নীলা পেছনে বসে আছে। সে গাড়িতে ওঠার পর থেকে দুজনের সে কি হাসি এখনো থামছে না। বেশ শিক্ষা হয়েছে কাবির। এবার যদি শুধু একটু শুধরাও। তবে যাই বলিস, আকাশ আজ কাজটা না ঠিকই করেছে, মেরে মেরে ওর গাল লাল করে দিয়েছে। আমার মনে হয় না ও এটা পরে চুপ থাকবে। আকাশ উপরের আয়নাতে ওদের দুজনের দিকে তাকায়। মাইশাকে একটু চিন্তা করতে দেখিয়ে আকাশ বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকতে ও কিছু করতে পারবে না ম্যাম। নীলা আকাশের দিকে তাকিয়ে বলে, হাউ সুইট। আচ্ছা আকাশ, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আকাশ নীলার কথা শুনে চুপচাপ হয়ে যায়। মাইশা নীলাকে ধাক্কা মেরে ফিসফিস করে বলে, মাথা কি ঠিক আছে তোর? কী সব বলছিস? নীলা মাইশার দিকে তাকিয়ে বলে, খারাপ কিছু কি বলেছি? এরপর একটু হেসে সামনের দিকে তাকিয়ে বলে, আচ্ছা আপনার কি মনে হয় না আজকে আপনি যা যা করেছেন সেটা একটু বেশি বেশি? নীলার কথা আকাশের বুঝে এলো না। ঠিক বুঝলাম না। সকালে প্রিন্সিপালের সামনে ঘটনা, তারপরে হচ্ছে মেয়েদের ওয়াশরুমে, এগুলো একটু বেশি হয়ে গেল না? এটা শুনে আকাশ একটু চুপ হয়ে যায়। সে জানি সে একটু বেশি বেশি করে ফেলেছে। আসলে আমি আগে কখনো কারো বডিগার্ড ছিলাম না, বলতে পারেন অভিজ্ঞতা নেই আমার। এজন্য গতকাল সালমান ভাইয়ের বডিগার্ড মুভিটা দেখি শিখেছি কি কি করতে হয়। এটা শুনতেই নীলা হেসে ওঠে। মাইশা অন্যদিকে তাকিয়ে মুচকি হাসে। আসলাম শিকদার সোফায় বসে হাত একটা সিগারেট জ্বালিয়ে ল্যাপটপে কাজ করছিল। ঠিক তখনই মাইশা, নীলা আর আকাশ বাড়ির ভেতর এলো। বাবাকে সিগারেট খেতে দেখে মাইশা সেখানেই থেমে যায়। পরক্ষণই কিছু একটা ভেবে সেখান থেকে হাঁটা শুরু করলো। এটা আকাশের চোখ এড়ালো না। এই কি স্যার, আপনি বাসায় বসে ধূমপান করছেন? আপনি জানেন ধূমপান করলে ক্যান্সার হয় সহ কতগুলো রোগ হতে পারে। তাছাড়া ধূমপান মানুষ ও পরিবেশের মৃত্যু ঘটায়, তাই প্লিজ এটা করবেন না। আসলাম শিকদার অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে মাইশা আর নীলা সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছিল। আকাশের কথায় তারাও থেমে যায়। আমার স্বাস্থ্য নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি নিজের কাজ করো। সরি স্যার, আসলে এটা আমার কথা নয়, মাইশা ম্যামই বলতে বলেছে। আসলাম শিকদার মাথা ঘুরিয়ে উপরের দিকে তাকালো। দেখে মাইশা তার দিকেই তাকিয়ে আছে। আজ তার অনেক খুশি লাগছে। তার মেয়ে এই প্রথম তার থেকে কিছু চাইল। আসলাম শিকদার আর কোনো কিছু না ভেবে সিগারেটটা নিভিয়ে ফেলে। স্যার, এটা বলতে বলেছে যে পরবর্তীতে যেন এসব আর না খান। আসলাম শিকদার একটু মুচকি হেসে ওনার পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে আকাশকে ধরিয়ে দেয়। মাইশা আর সেখানে দাঁড়ায় না, গটগট করে উপরে উঠে যায়। মাইশা চুপচাপ বেলকনিতে দাঁড়িয়ে আছে। নীলা মাইশার বিছানার উপর শুয়ে আছে। কিরে, কি হলো তোর? এই সেই বেলকনিতে গিয়ে দাঁড়ালি কেন? এমনি। নীলা উঠে মাইশার কাছে এসে দাঁড়ালো। সামনের দিকে তাকাতেই দেখে আকাশ হেসে হেসে সবাইকে সিগারেট দান করে সেটা জ্বালিয়ে দিচ্ছে। এই ছেলের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। নীলার কথায় মাইশাও গেটের দিকে তাকালো। দেখেও বাকি গার্ডদের সিগারেট খাওয়াচ্ছে, সাথে নিজেও একটা জ্বালিয়ে মুখে নিল। বুঝলা ভাই, দামি সিগারেট এগুলো স্যার আমাকে দিয়েছে আর আমি আপনাদের দিচ্ছি। আকাশ সবার সাথে হেসে কথা বলছিল। তখনই ও নজর যায় উপরে বেলকনিতে দাঁড়িয়ে থাকা মাইশার ও নীলার দিকে। এটা দেখতে আকাশের মুখের হাসি উড়ে যায়। পেছনে ঘুরে সবাইকে বলে, উপরের দিকে তাকান ম্যাম, আপনাদের দিকেই তাকিয়ে আছে। সবাই ওদের দেখে সেখান থেকে দৌড়ে পালায়। মানে কি? তাহলে কিছু সময় আগে পাপার সাথে এগুলো কি ছিল? তুই বললে আমি গিয়ে শুনে আসতে পারি? আই থাম তো, কি পেয়েছিস তুই ওর মাঝে? তুই এসবের কি বুঝবি? তুই তো এখনো ছোট্ট বাচ্চা। আমার এসব বোঝার দরকার নেই। আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছিল। তখন রিমনের কল এলো ওর ফোনে। বল। ফিরবি কখন? যেমন সময় ফিরি তখনই। দেখ আজকে জলদি আসতে পারিস কিনা। কেন? ভুলে গেলি সকালে না বলে দিলাম। আকাশ একটু চুপ থেকে বলে, ওই দেখ মাথা থেকে বেরিয়ে গেছিল। আচ্ছা, আমি চেষ্টা করবো জলদি আসার। আজকে আকাশের এক বন্ধু আরফান, তার জন্মদিন। ছেলেটা ইতিম, ছোটবেলাতেই মা বাবাকে হারিয়েছে। একটা ছোট চাকরি করে, সেটা দিয়ে ওর সব চলে। ছেলেটা অনেকটাই চাপা স্বভাবের, তেমন কারো সাথে কথা বলে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। মাইশা নীলাকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। আকাশ আসলাম শিকদারের সামনে দাঁড়িয়ে আছে। স্যার, আজকে আমার একটু জলদি ছুটি দরকার। কেন? স্যার, আজকে আমার এক বন্ধুর জন্মদিন। ও এতিম, আমার ছাড়া দুনিয়াতে আর কেউ নেই,
তাই আমি ওর জন্য ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। এজন্য আমার যাওয়াটা খুব জরুরি। তখনই সেখানে মায়েশা চলে এলো। আসলাম শিকদার একটা ফাইল হাতে নিয়ে বসেছিল, সেটা নিচে রেখে চোখ থেকে চশমা খুলে মায়েশার দিকে তাকিয়ে বলে, আমাদের দাওয়াত করবা না? আকাশ এটা শুনে অনেক অবাক হয়। আপনি যাবেন, তাও এই অনুষ্ঠানে? কেন যেতে পারিনি নাকি? স্যার আপনি মজা করছেন না তো? মানে সত্যি আসবেন? কোনো সমস্যা আছে নাকি? না মানে স্যার, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আপনি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনিও ইনভাইটেড। আকাশ মায়েশা আর নীলার দিকে তাকিয়ে বলে, ম্যাম, মিস নীলা, দাওয়াত রইল, আসবেন কিন্তু। নীলা হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, কিন্তু মায়েশার কোনো রিয়াকশন নেই। আকাশ আর কিছু কথা বলে সেখান থেকে চলে এলো। মায়েশা ওর বাবার কাছে এসে বলে, কেন আপনি রাজি হলেন ওখানে যেতে? তার উপর নিজেকে দাওয়াত করলেন? আসলাম শিকদার একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, ছেলেটা যে এতিম কেন জানি, এটা শুনতে তোমার মুখটা আমার চোখে ভেসে উঠল। তোমার মা নেই, আমাকেও ঠিকমতো কাছে পাওনি, তবুও তোমার তো বাবা ছিল। বলতে তো পারতে তোমার বাবা আছে। আমি জানি তুমি কতটা কষ্ট পেয়ে বড় হয়েছো, তাহলে একবারও ছেলেটির কথা ভাবো। মায়েশা কিছু বলছে না। ছেলেটা ইতিম শুনে ওরও একটু খারাপ লাগছে, তবুও সে চোখ ছোট ছোট করে ওর বাবার দিকে তাকিয়ে বলে, তবু আপনি নেতা মানুষ, এখানে আপনার কোনো না কোনো স্বার্থ তো নিশ্চয়ই আছে। উত্তরে আসলাম শিকদার কিছু বলে না, শুধু মায়েশার দিকে তাকিয়ে মুচকি হাসে। আকাশ যে বাড়িতে থাকে সে বাড়ির ছাদের উপরই এসবের ব্যবস্থা করা হয়েছে। আকাশ কাউকে বলেনি যে মন্ত্রী সাহেব এখানে আসবেন, আর উনিও এটা কাউকে বলতে মানা করে দিয়েছেন। আকাশ রিমনকে কাছে ডেকে বলে, দেখ রিমন, কোনো কিছুর যেন কমতি না থাকে, সব কিছু যেন পারফেক্টভাবেই হয়। কেন রে? হ্যাঁ, কোন মন্ত্রী মিনিস্টার আসবে যে সব কিছুই পারফেক্টভাবে করতে হবে? আসলাম শিকদার। হুরো, রিমন আকাশের দিকে তাকিয়ে আছে, একটু অবাক হয়ে বলে, কি বলছিস সত্যি? এখন বল আরফান কোথায়? এই যে হালাই তো কান্না করতে ব্যস্ত, প্রতি বছর এই দিনে কান্না করবেই। আচ্ছা ওকে আমি দেখছি, তুই যা আমার কাঠের তলায় গিয়ে দেখ কতগুলো খাবারের প্যাকেট আছে, এগুলো নিয়ে আয়। রিমন একটু হেসে বলে, তবে যাই বলিস, তুই চাকরিটা পেয়ে ভালোই হয়েছে। আকাশ গিয়ে আরফানের পাশে গিয়ে দাঁড়ালো। ছাদের এক কোণায় দাঁড়িয়ে চোখের পানি ঝরাচ্ছে সে। আবে হালা, কান্না করস কেন? কোথায় কান্না করছি? চোখ মুছ আগে। আরফান উপরের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ রে এভাবে খেয়াল রাখার জন্য। কখনো ভাবিনি তোরা এইভাবে আমার পাশে দাঁড়াবি। আরে বেটা, তুই আমার ভাই, আমি না করলে কে করবে বল? কিছু সময় পর রিমন সেখানে চলে এলো। হাতে অনেকগুলো প্যাকেট দেখিয়ে আরফান বলে, এসব কেন? কারা আসবে? আম খাচ্ছিস খা, কিন্তু কোন জাতের সেটা জানতে চাস না। আরফান আকাশের দিকে তাকায়। আর বাড়িওয়ালার পাশের বাসায় সুন্দরী ভাবি আর তার জামাই, এমনি কয়েকজন আসবে। বলতে বলতে তারাও হাজির। সবাই এখানে চলে এসেছে, আরফানকে উইশ করছে। তখনই আকাশের ফোনটা বেজে উঠল। আকাশ সেটা দেখে বলে, প্রধান মেহমান চলে আসছে, তোরা থাক, আমি নিয়ে আসছি। আকাশ দৌড়ে গেটের বাইরে চলে এলো। একটা কালো গাড়ি থেকে আসলাম শিকদার বের হলো। স্বাগতম স্যার আপনাকে। আকাশ গাড়ি থেকে কারো নামার জন্য পেছনে তাকিয়ে আছে। এটা বুঝতে পেরে আসলাম শিকদার বলে, আর কেউ আসেনি? ও আচ্ছা, আপনি আসুন, আমাদের একটু কষ্ট করে হাঁটতে হবে। আসলাম শিকদার সাথে করে দুজন অস্ত্রধারী লোক নিয়ে এসেছে। এরা সবসময় ওনার সাথেই থাকে। আকাশ আগে আগে রাস্তা দেখাচ্ছে, ওরা আকাশের পেছনে। ছাদে বাকি সব অতিথি চলে এসেছে। আরফান আর রিমন পাশাপাশি দাঁড়িয়ে আছে। নাহিদা থাকলে আরো ভালো হতো রে। এদের তিনজনের আরেকটা বন্ধু আছে, নাম নাহিদ। চারজন মিলে এখানে থাকে। হঠাৎ তোর মা খুব অসুস্থ কারণেই পড়ায় দেশের বাড়িতে গেছে। অবশ্য এদের সবার বাড়ি একই এলাকাতে। এত সময় হয়ে গেল, আকাশ কই? আর কাদের আনতে গেল ও? আরে আসলেই দেখতে পাবি। দেখ দেখ, ভাবিকে আজকে বেশি সুন্দর লাগছে না? ওসব তুই দেখ গিয়ে। ঠিক তখনই ছাদের দরজা ঠেলে আকাশ এলো, সাথে আসলাম শিকদার। ওনাকে দেখে সবাই হা হয়ে গেল। এলাকার এমপি, তার উপর মন্ত্রী আসলাম শিকদার এখানে। বাড়িওয়ালা কাকু আসলাম শিকদারকে এক প্রকার দৌড়ে চলে গেল ওনার কাছে। আরে ভাই, এ মানে স্যার, কি সৌভাগ্য আমার, আপনি এখানে আমার বাড়িতে এসেছেন। আসলাম শিকদার হেসে বলে, আরে কি বলছেন? আকাশের বন্ধুর জন্মদিন আর আমি আসবো না, সেটা কি হয় বলুন? এদিকে আরফান চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে আছে। এটা দেখে রিমন বলে, কি হিলা ডালা না? আরফান মাথা নাড়াতে থাকে। মানে আকাশ কি তাহলে সত্যি সত্যি আপনার বডিগার্ড? তবে আমার না, আমার মেয়ের।
বাড়িওয়ালা কখনো বিশ্বাস করেনি আকাশের বডিগার্ড হওয়ার কথাটা। উনি ভাবতেন তাকে ঢপ মারার জন্য, ভাড়া বাকি রাখার জন্য এসব বলছে। একে একে সবাই এসে আসলাম শিকদারের সাথে কথা বলে। আসলাম শিকদার ওনার গার্ডদের বলে দেয় পেছনেই থাকতে। এভাবে সবার সাথে গল্প করতে করতে অনেক সময় কেটে গেল। আরফান রিমন গিয়ে আসলাম শিকদারের সাথে কথা বলল। ভাবি তো কথা বলছে কম, সেলফি নিচ্ছে বেশি। আকাশ ওর বন্ধুদের খুশি দেখে অনেক খুশি হয়। আকাশ প্যাকেট থেকে কেক বের করছিল। কেক রাখার টেবিলটা ছাদে দরজার সামনেই রাখা হয়েছে। তখনই দরজা ঠেলে দুজন ছাদে এলো। ছাদে আস্তে আস্তে মিউজিক চলছিল, তাই দরজা খোলার শব্দ কেউ পায়নি, আর ওদের দিকে কারোরই নজর পড়েনি। এই যে আকাশ সাহেব। আকাশ একটু ভয় পেয়ে পেছন থেকে পিস্তল বের করে সেদিকে তাক করে ধরে যেখান থেকে আওয়াজ এসেছে। দরজা খুলে নীলা আর মায়েশা এসেছে ছাদে। নীলা আকাশকে তার দিকে গান পয়েন্ট করতে দেখে চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। চিৎকারের আওয়াজে সবাই এদিকে তাকায়। আসলাম শিকদার তার মেয়েকে দেখতে পায়। আকাশ নীলাকে দেখে জলদি পিস্তল নামিয়ে পেছনে গুজে ফেলে। নীলা এত জোরে চিৎকার করলেও মায়েশা ছিল একেবারে শান্ত। সরি ম্যাম, আমি বুঝতে পারিনি যে আপনি এটা। আসলাম শিকদার সেখানে এসে মায়েশাকে দেখে বলে, তোমার সাথে সিকিউরিটি কই? মায়েশার কড়া জবাব, প্রথমে যখন লাগেনি এখনো লাগবে না। মাইশা, এটা কিন্তু বাড়ি না, তা যেটা বলবা ভেবে চিন্তেই বলো। মায়েশা আর কিছুই বলে না, তবে আসলাম শিকদার যেন রাগেই ফেটে যাচ্ছে। এতবার বলেও আনতে পারেনি মায়েশাকে, আর এখন সে নিজেই হাজির। অন্যদিকে মায়েশাও রেগে আছে, তার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। আকাশ কথার মোড় ঘুরাতে বলে, কেক কাটার সময় হয়ে গেছে, সবে আসুন। আজ আরফানের বয়স 26 পুরোলো। সবাই বেশ মজা করে কেক কাটলো। এবার আসলো উপহারের পালা। আসলাম শিকদার একটা প্যাকেট দিল, দেখে মনে হচ্ছে ভেতরে টাকা আছে। মায়েশা কিছু দিতে আসে, তাকে দেখে আকাশ আরফানকে বলে, ইনি হচ্ছে মাইশা ম্যাম। মায়েশা হেসে বলে, হ্যাপি বার্থডে। ধন্যবাদ আপনাকে। একটা গিফট বক্স এগিয়ে দিল আরফানের দিকে। আকাশ ইশারাতে সেটা নিতে বলে। ধন্যবাদ। একে একে সবাই আরফানকে উইশ করলো, উপহার দিল। এবার আকাশের পালা। ও হ্যাঁ, এবার তো আমার পালা। রিমন, ওরা নিয়ে আয় তো। রিমন বড় একটা কিছু কাপড় দিয়ে ঢেকে নিয়ে এসেছে। আরফান সহ সেখানে থাকা সবাই অবাক হয়ে চেয়ে আছে জিনিসটার দিকে। অনেক কষ্টে জোগাড় করেছি, আশা করছি ভালোই লাগবে। রিমন জিনিসটার উপর থেকে কাপড়টা সরালো। এটা একটা ছবি। সেখানে আরফান ওর বাবা মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। আরফান তখন অনেক ছোট, মাত্রই দাঁড়াতে শিখেছে। এটা দেখতে আরফান চোখে পানি টলমল করতে থাকে। ও আকাশকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আকাশের চোখেও পানি চলে এসে। এটা দেখে সবারই খারাপ লাগলো, বিশেষ করে মায়েশার। সে আরফানের কান্না দেখেই বুঝতে পেরেছে এরা কারা হতে পারে। রিমন দূর থেকে এটা দেখে কষ্ট পাচ্ছে। নীলা রিমনের পাশে গিয়ে বলে, ভাইয়া, এনারা কি ওই ছেলের বাবা মা? জি। তো ছবি দেখে এত কান্না কেন? আগেও তো দেখেছে। রিমন নীলার দিকে তাকালো। এই ছবিটা কয়েক বছর আগে নষ্ট হয়ে গিয়েছিল। বন্ধুর বাবা মায়ের শেষ স্মৃতি বলে কথা, এজন্য আকাশ অনেক চেষ্টা করে ওটা ঠিক করিয়েছে। ও, পাশে দাঁড়িয়ে মায়েশাও এটা শুনল। তা তোমাদের আকাশের জন্মদিন কবে? রিমন একটু হেসে বলে, 3 দিন পরেই, 10ই অক্টোবর। অনুষ্ঠান শেষে সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো বিদায় নিয়ে চলে গেল। গেটের সামনে আকাশ দাঁড়িয়ে আছে, সামনে আসলাম শিকদার, মায়েশা আর নীলা। আচ্ছা, আমরা এখন আসি। হ্যাঁ জি স্যার, সাবধানে যাবেন। তখনই নীলা মায়েশাকে বলে ওঠে, আচ্ছা তুই যা, আমাকে আকাশ পৌঁছে দিয়ে আসবে। এটা শুনতে মায়েশা একটু অবাক হয়ে বলে, কেন? ও কি কেন পৌঁছে দিতে যাবে? তুই আমার সাথে এসেছিস, আমার সাথে যাবি। নীলা মায়েশার দিকে চোখ মেরে বলে, যা না দোস্ত, এমন করিস কেন? ওকে আকাশ পৌঁছে দিয়ে আসবে, তুমি চলো। আকাশ, ওকে সাবধানে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। জি স্যার। এতে মায়েশা আর কিছুই বলে না, তবে একটু খারাপও লাগে। মায়েশা গাড়িতে বসে ফোনটা হাতে নিয়ে চিন্তা করছে সে কি ফোন করবে নাকি করবে না। নীলার বাড়ি কাছে হওয়াতে ওরা হেঁটে হেঁটে যাচ্ছে। আচ্ছা, বললেন না তো আপনার গার্লফ্রেন্ড আছে কিনা? আপনি নামাজ পড়েন? নীলা একটু চুপ হয়ে যায়। পড়ি মাঝে মাঝে। আপনার বান্ধবী? কথা ঘুরাচ্ছেন কেন? সব বলবো, আগে আমার প্রশ্নের উত্তর দেন। আকাশ একটা লম্বা শ্বাস নিয়ে বলে, তাক না, সেগুলো সিন্ধুকে বন্দি। শুধু শুধু কষ্ট করে বাড়িয়ে কোনো লাভ নেই। নীলা এই একটা কথায় অনেক কিছুই বুঝে গেল। আপনার কথা বলুন, বাড়িতে কে কে আছে? বাবা, মা আর আমি।
এরা কথা বলছিল ঠিক তখনই মায়েশার কল এলো নীলার কাছে। কিরে, বাড়িতে ভালোভাবে গেছিস তো? আরে না, আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছি, একটু সময় লাগবে। মায়েশা গাড়ির ভেতর একটু চিৎকার করেই বলে, কি হেঁটে হেঁটে মানে? যেতে তো 1 ঘন্টা লেগে যাবে তো। বাসায় পৌঁছে জানাবো নে। বলেই কল কেটে দিল নীলা। ওদিকে হপ হয়ে বসে রইল মায়েশা। কে ছিল? মাইশা ম্যাম নাকি? বলছিল বাড়িতে গেছি কিনা, একটু বেশি টেনশন করে আমার জন্য। আসলে ম্যামের মনটা অনেক ভালো। শুনলাম 3 দিন পরে আপনারও জন্মদিন আসছে, তো পার্টি দিচ্ছেন তো? এটা শুনতেই আকাশের মুখটা কালো হয়ে গেল, কারণ 10 অক্টোবর তার লাইফের একটা বাজে দিন। আকাশের বয়স যখন 5, তখন এই তারিখে ওর বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়। 2 বছর পর এই দিনেই ওর দাদি মারা যায়। যাকে ভালোবাসলো মাহি, তার বিয়েটাও হয়েছিল 10ই অক্টোবর। আমি এসব জন্মদিন পালন করি না। নীলা একটু অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে সেখানেই থেমে যায় আর বলে, কেন? জন্মদিন তো সবাই পালন করে। আকাশের কড়া জবাব, আমি করি না। সেটাই তো জানতে চাই, কেন করেন না? ম্যাম প্লিজ, এগুলো আমার পার্সোনাল বিষয়, এখানে হাত দিয়েন না। নীলা আর কিছু বলল না, চুপচাপ হাঁটা শুরু করে। এরপর ওদের মধ্যে তেমন কোনো কথা হয়নি। আকাশ বুঝতে পেরেছে নীলা হয়তো রাগ করেছে ওকে এভাবে বলে, তবে তাতে আকাশের কিছু যায় আসে না। নীলাকে ওর গেটের সামনে পৌঁছে দিয়ে আকাশ ফিরে আসে। অন্যদিকে মায়েশা ওর বেলকনিতে চেয়ার পেতে ফোনে একটা ছেলের ছবি দেখছিল। ছেলেটার চেহারা মাশাআল্লাহ যেমন সুন্দর তেমন স্মার্ট হ্যান্ডসাম। ছেলেটার অনেকগুলাই ছবি মায়েশার ফোনে আছে। ছেলেটার নাম রোদ। একসময় মায়েশা আর রোদ দুজনকে অনেক পছন্দ করত। মায়েশা তখন ক্লাস 10-এ নতুন উঠেছে, তখন রোদ ইন্টার সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী। তখন থেকে এদের কাহিনী শুরু। ওদের সবকিছু ভালো চলছিল। মায়েশাও রোদের সাথে সময় কাটাতো, বেশ খুশি থাকতো তখন, যেন ওর সব চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে। কিন্তু বলে না, সুখের দিন একদিন না একদিন শেষ হয়েই যায়। তেমনই একদিন মায়েশার বাবা সবকিছু দেখে ফেলে। তার মেয়ে রাস্তার পাশ দিয়ে একটা ছেলের হাত ধরে হাসতে হাসতে যাচ্ছে। এটাই শেষ দিন ছিল, যেদিন মায়েশা আর রোদের শেষ দেখা হয়েছিল। ফোনের আলোটা বন্ধ করে মায়েশা বসে বসে চোখের পানি ফেলতে থাকে। মাহি আকাশের দিকে তাকিয়ে হো হো করে হাসছে। তুমি এটা ঠিক করছো না মাহি, খুব খারাপ করছো। যা করেছি বেশ করেছি। তুমি তোমাকে ভালোবাসতে। ভালোবাসা? সেটাও তোর সাথে লেভেল দেখেছিস? যায় আমার সাথে তোর কখনো? আরে ওসব তো ছিল টাইম পাস, সাজানো নাটক। তোর সাথে অ্যাসাইনমেন্ট করানোর জন্য, ছাগলের মতো খাটানোর জন্য। আর হ্যাঁ, ওই সময় একটা পার্সোনাল চাকরের খুব দরকার ছিল। আকাশের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মাহি! আকাশ, আকাশ! আকাশ পেছনে ফিরে দেখে কিছুটা দূরে রিমন লুঙ্গি পরে হাতে একটা বালতি নিয়ে দাঁত ব্রাশ করতে করতে ওকেই ডাকছে। হে আকাশা, ওর 7টা বেজে গেছে। আকাশ এত সময় স্বপ্ন দেখছিল, তবে চোখে হাত দিতে দেখে চোখে এখনো পানিটা রয়ে গেছে। রিমন আকাশের দিকে একটু এগিয়ে এসে বলে, ওই নাগিনীটা ভালো মতো ঘুমাতেও দিচ্ছে না, তাই তো? আকাশ রিমনের দিকে একটু অবাক হয়েই তাকায়। শুনেছি কিছু সময় আগে তুই ওর নাম নিচ্ছিলি। আকাশ একটু রাগ দেখিয়ে উঠে দাঁড়িয়ে বলে, কানের ডাক্তার দেখা, আজে বাজে শোনা শুরু করেছিস তুই। এটা বলে আকাশ ওখানে দাঁড়ালো না। মায়েশা আসতেই আকাশ গাড়ির দরজাটা খুলে দেয়। মায়েশা কোনো কথা না বলে বসে পড়ে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে মুড অফ। আকাশের মনটাও আজ ততটা ভালো না। দুজনই চুপচাপ কলেজে চলে এলো। আকাশ আজকে তেমন কোনো কাহিনী করেনি, এমনকি মায়েশার পেছন পেছনও যায়নি কোথাও। গাড়ির পাশে একটা চেয়ার পেতে বসে আছে। ঠিক তখনই আকাশের সামনে দিয়ে একটা সাদা রঙের গাড়ি গিয়ে সামনে দাঁড়ালো এবং সেটা থেকে নেমে এলো শাড়ি পরা একটা মেয়ে। গতদিন যে আকাশের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিল, সেটাই এই মেয়েটা। অবশেষে মেয়েটা আকাশের দিকে ঘুরে তাকালো। মেয়েটার চেহারার দিকে নজর পড়তেই আকাশ কেমন স্থির হয়ে যায়। পরক্ষণে একটা মুচকি হাসি আকাশের মুখে ভেসে ওঠে, যেটা দেখে মেয়েটা একটু অবাক হয়। এই শাড়ি পরা মেয়েটাই হচ্ছে মাহি। সংসারের জন্য পড়াশোনাটা অনেক দিন বন্ধ ছিল, তাই আবার নতুন করে শুরু করেছে। মাহি আকাশের দিকে এগিয়ে আসে। আকাশ ওকে দেখে সেভাবেই বসে আছে। হোয়াট এ সারপ্রাইজ! মাহি খান সুলতান খানের ছোট ভাইয়ের একমাত্র আদরের বউ যে। আরে আরে, তুই এখনো বেঁচে আছিস? ভেবেছিলাম এত ওই গ্রামে পৌঁছে মরে গেছিস। যতই হোক গরিব বলে কথা। আকাশ বসা থেকে উঠে দাঁড়ায়।
হেসে চোখের চশমাটা খুলে বলে, কি যেন কথাটা? হ্যাঁ, শকুনের দোয়ায় গরু তো আর মরে না। এটা শুনতে মাহি তেলে বেগুনে জ্বলে ওঠে। শালা ছোট লোকের বাচ্চা, তুই আমারে কথা শোনাস? তুই জানিস আমি কে? আমার জামাইকে? ও যদি একবার জানতে পারে না, তোকে কুটি কুটি করে কেটে কুকুর দিয়ে খাওয়াবে। কুকুরের কথা শুনতে একটা কথা মনে পড়ে গেল। মাহি আকাশের দিকে তাকায়। এমন কুকুরের মতো কেউ কেউ না করে নিজের কাজে যা, যত সব আজের পাবলিক। আর হ্যাঁ, আমি কে সেটা তোর জামাইয়ের ভাইয়ের কাছ থেকে জেনে নিস। আইসে চিনাইতে। আকাশ মাহিকে ইগনোর মেরে চেয়ারে বসে ফোন টিপতে থাকে। মাহি রেগে দাঁত কটকট করতে করতে, আমারে অপমান করলি তাই না? ওয়েট। বলেই মাহি সেখান থেকে গাড়িটার দিকে চলে যায়। কিছুটা দূরে দ্বিতীয় তলার বারান্দাতে মায়েশা আর নীলা দাঁড়িয়ে আছে এবং আকাশ আর মাহির মধ্যে কিছু একটা হয়েছে সেটা ওরা দেখছে। ছেলেটার ব্যবহার ভালো না, দেখেছিস? কার সাথে কি করে কথা বলতে হয় সেটাও জানে না, বজ্জাত একটা। হতে তো পারে মেয়েটা খারাপ কিছু বলেছে। সবসময় ছেলেরা যে খারাপ হবে এমন তো কথা নেই। মায়েশা নীলার দিকে চোখ বড় বড় করে তাকায়। নীলা মাঠের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, মনে হচ্ছে আকাশই খারাপ কিছু বলেছে। ওরা তাকিয়ে দেখে সাদা গাড়ি থেকে একটা সাদা পাঞ্জাবি পরা লোক রেগে আকাশের দিকে যাচ্ছে। এটা মাহির জামাই। এই ছেলে যে কখন কি করে বোঝাই দেয়। জলদি চল ওখানে, বলে মায়েশা আর নীলা ওদিকেই দৌড়ায়। মাহির জামাইয়ের নাম সেলিম খান। সে রেগে হুসফুস করতে করতে আকাশের সামনে এসে দাঁড়ালো। আকাশ এখনো সেম ভাবেই বসে আছে, চোখে চশমা পরে। তুই আমার বউয়ের সাথে তর্ক করছিস, অপমান করছিস ওকে? আকাশ সেলিমের কথার উত্তর না দিয়ে ফোনটা টিপে কানে ধরে। স্যার, কেউ যদি আমাকে থ্রেট করে মারতে আসে তাহলে আমার কি করা উচিত? সবাই একটু অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তখন সেখানে অনেক স্টুডেন্ট জড়ো হয়েও গেছে। মায়েশা নীলা এসে আকাশের পেছনে দাঁড়ালো। ওকে স্যার, ধন্যবাদ স্যার। বলে ফোনটা পকেটে রেখে চশমাটা খুলে দাঁড়িয়ে বলে, হ্যাঁ, কে বলছিলেন? সেলিম আকাশের এমন করাতে একটু ঘাবড়ে যায়। মাহি ওর জামাইকে ধাক্কা দিয়ে বলে, এই বাজে ছেলেটা আমাকে অপমান করেছে, তুমি কিছু বলছো না কেন? সেলিম তো করছে। এদিকে আকাশ মারামারির জন্য প্রস্তুত। ঠিক তখনই মায়েশা আকাশকে সরিয়ে সামনে এসে বলে, এই যে আপু, আপনি তো নিজে নিজেকে অপমানিত করার জন্যই গাড়ি থেকে নেমে ওর কাছে এসেছেন। এ তো আর হেঁটে হেঁটে আপনার কাছে যায়নি। আকাশ আর নীলা একটু অবাক হয়, কারণ সে মায়েশা আকাশকে তেমন দেখতে পারে না। সে আজকে ওর পক্ষ নিচ্ছে। সেলিম জানে মায়েশাকে, তার উপর সে তার বউকে কথা শোনাচ্ছে। এটা দেখেও একটু মায়েশার দিকে এগিয়ে এসে বলে, এই সেরি। সেলিমের এটুকু বলাতেই আকাশ সেলিমের গাল গরম করে দেয়। সেখানে থাকা সবাই স্তব্ধ হয়ে গেছে এক চড়ে। সবাই অবাক হয়ে আকাশ আর সেলিমের দিকে তাকিয়ে আছে। মেরে মেরে ঝগড়া করছে করো, তুই ছেলে, তুই কেন ধমক দিয়ে কথা বলবি, সেটাও ম্যামকে? সেলিম গালে হাত দিয়ে সবার দিকে চোখ বুলাচ্ছে। মাহি 2 হাত দিয়ে ওর নিজের মুখ চেপে ধরেছে। আকাশ সবার সামনে হঠাৎ এমনটা করবে মাহি সেটা কখনোই ভাবতে পারেনি। সে ভেবেছিল আকাশ এখনো ঠিক আগের মতো নরম স্বভাবেরই আছে। অন্যদিকে মায়েশা অন্যদিকে মুখ ফিরিয়ে হাসি কন্ট্রোল করার চেষ্টা করছে। সেলিমের চোখ রাগে লাল হয়ে গেছে। কতগুলো মানুষের সামনে এভাবে অপমান যেন ও সহ্য করতে পারছে না। সেলিম কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল। অন্যদিকে মাহি আকাশের দিকে তাকিয়ে বলে, তুই এটা ঠিক করলি না, এর ফল তোকে ভোগ করতেই হবে। আরে যা যা, তোর স্বামী যা দেখ গিয়ে কান্না করছে, ঠান্ডা কর গিয়ে। মাহি সেখান থেকে চলে গেল। সেলিম খান সোজা গাড়ি ঘুরিয়ে গেটের বাইরের দিকে চলে গেল। সেলিম খান গাড়ি চালাচ্ছে আর মাহি ওর পাশে বসে আছে। সেলিমকে দেখেই বোঝা যাচ্ছে রাগে ওর পুরো শরীর জ্বলছে। কে ছিল এই ছেলে? ওর নাম আকাশ, ছোট লোকের বাচ্চা। মানে ওর বাপ রিক্সা চালায়, বিয়ের আগে এ আমার পেছনে ঘুরঘুর করতো। সেলিম মাথা ঘুরিয়ে মাহির দিকে তাকায়। এতে মাহি একটু ভয় পেয়ে মাথা নিচু করে। আকাশ গাড়ি চালাচ্ছে, মাহি আর নীলা পেছনে বসে আছে। আচ্ছা, মেয়েটা কে ছিল? আপনার পরিচিত কেউ বুঝি? আকাশ নীলার কথার কোনো উত্তর দিল না। কি যে ও তোমাকে জিজ্ঞাসা করছে, কে ছিল বেটা? আকাশ একটু হেসে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলে, মায়া জিনিসটা বড় অদ্ভুত, না দে ভালো থাকতে, না দে দূরে যেতে। কথাটা মায়েশার কলিজাতে গিয়ে লাগে, কারণ সেও কারোর মায়ার বাঁধনে জড়িয়ে আছে। 1 বছর হয়ে গেছে মায়েশার ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে গেছে।
মায়েশা অনেকবার চেষ্টা করেছে রোদের সাথে কথা বলার জন্য, সে বারবার ইগনোর করেছে মায়েশাকে। তার মানে এই কি সেই যাকে নিয়ে আপনি কথা বলতে চান না? আকাশ কিছু বলল না, শুধু একটু মুচকি হাসল। আকাশ আয়নাতে মায়েশার দিকে তাকায়, দেখে ওর চোখে পানি টলমল করছে। এটা দেখতে আকাশ গাড়ি কষে ব্রেক করে। কি হয়েছে ম্যাম, আপনি কান্না করছেন কেন? মায়েশা জলদি ওর চোখের পানি মুছিয়ে বলে, জলদি বাসে নিয়ে চলো, শরীরটা খুব খারাপ লাগছে। আকাশ তেমন কিছু বুঝতে না পারলেও নীলা ঠিকই বুঝতে পেরেছে মায়েশার এমন হওয়ার কারণটা। মায়েশা বেলকনিতে চেয়ারে বসে আছে মন খারাপ করে। তখন নীলা কফির মগ আগে নিয়ে মায়েশার কাছে এসে ওকে একটা দেয়। এভাবে আর কতদিন? এবার তো মুভ অন করো। তোর ওই বডিগার্ডটার কথা ভাব, আজকে কত সুন্দর করে ওর মন হালকা করে নিল। মানে? আরে শাড়ি পরা ওই মেয়েটা ওর প্রাক্তন প্রেমিকা ছিল। মেয়েটা নাকি ওকে চাকরির মতো ব্যবহার করেছে, প্রয়োজন মিটে গেছে, ছেড়ে দিয়েছে। মায়েশা নিচে তাকিয়ে দেখে আকাশ রোদের ভেতর গাড়ির সাথে হেলান দিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ছি, মেয়েটা এত খারাপ? আকাশ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কলেজে ঘটে যাওয়া সব কিছু নিয়ে ভাবছে। সে কি মাহির সাথে ঠিক করেছে? আজ 10 অক্টোবর আকাশের জন্মদিন। আকাশ ঘুম থেকে উঠে বসতেই নিচে ফ্লোরে শুয়ে থাকা রিমন বলে, হ্যাপি কোপারে। আকাশ উঠে ওর পেছনে একটা লাথি মেরে ফ্রেশ হতে চলে যায়। আকাশ যখন চলে আসছিল তখন আরফান আকাশকে ডেকে বলে, আজকের দিনটা সাবধানে থাকিস। আকাশ মাথা নাড়িয়ে চলে যায়। আকাশ রিক্সাতে করেই যাচ্ছিল, তখন দেখে 3-4টা ছোট ছোট ছেলে মেয়ে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। অবশ্য ওদের সবাইকে আকাশ চেনে। আকাশ রিক্সা দাঁড় করিয়ে ওদের বলে, কে রে লাড্ডু, তোরা হেঁটে কেন তোর বাপ আজকে নিয়ে যায়নি? ওদের ভেতরে ছোট একটা ছেলে ওকে আকাশ চেতানোর জন্য লাড্ডু বলে ডাকে। ওর বাবা সিএনজি চালায়, এদেরকে উনিই নিয়ে যায় স্কুলে। লাড্ডু মন খারাপ করে বলে, আব্বাই তো অসুস্থ, জ্বর আইছে। আচ্ছা উঠ সবাই রিক্সাতে। বলতে দেরি, তবে ওদের উঠতে দেরি হলো না। তবে এখন ঝামেলা হচ্ছে কে কোথায় বসবে। আকাশ দুটোকে 2 হাঁটুর উপর নিল আর পাশে দুটোকে বসালো। ওদেরকে স্কুলে নামিয়ে দিয়ে কাজে চলে গেল। সকাল থেকে আসলাম শিকদারের মেজাজ গরম। অনেক দরকারি একটা কাগজ হারিয়ে গেছে, যেটাতে পুরো 5 বছরের এলাকায় কি কি উন্নয়ন করবে সেটারই লিস্ট, কত টাকা খরচ হবে, কিভাবে করতে হবে, এসব লেখা ছিল। পুরো অফিস সহ বাড়ি খুঁজে ফেলেছে, তবুও পায়নি। আকরাম শিকদার বলে, ভাই সব জায়গায় তো খুঁজে দেখলে, পেলে না, এখন? আসলাম শিকদার সোফায় মাথায় হাত দিয়ে বসে পড়ল। তখনই আকাশ সেখানে এসে সবাইকে বলে, সবাইকে শুভ সকাল। কিন্তু কেউ কোনো উত্তর দেয়নি। আকাশ সবার মুখের দিকে তাকিয়ে দেখে সবার চোখে মুখে টেনশন ভর করে আছে। আকাশ পাশে দাঁড়িয়ে থাকা লোকের থেকে সব কিছু শুনে। ভাই এখন কি করবা? তুই বল এখন কোনটা করলে ভালো হবে। আমি ফাইলটা একবার পড়েছিলাম, আমার কিছু কিছু মনে আছে। তুমি বললে আমি একটা টিম বানিয়ে তৈরি করে নিতে পারবো। আকাশ ওর ডান হাত উঁচু করে বলে, স্যার আমি কি কিছু বলতে পারি? আসলাম শিকদার আকাশের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। স্যার আমার মনে হয় যারা আগের প্ল্যানগুলো বানিয়েছে কাজটা আবার তাদেরকেই দেওয়া উচিত। আকরাম আকাশের দিকে তাকিয়ে হেসে বলে, এটা করলেও হয়, তবে তখন আবারও প্রধানমন্ত্রী থেকে স্বাক্ষর করাতে হবে। সেটা আমি দেখে নিব। আকাশ গাড়ি চালাচ্ছে আর মায়েশা পেছনে বসে ফোনে গেম খেলছে। মায়েশা হঠাৎ বলে ওঠে, এখানে ওয়েট করো, ওদের আসতে দাও। আকাশ গাড়ি ব্রেক করে আশেপাশে তাকাতে থাকে। এবার বলে ওঠে, গান দাও জলদি, গান দাও। আকাশ একটু অবাক হয়, সে কেন গান চাচ্ছে তার কাছে। এবার মায়েশা একটু জোরে বলে ওঠে, ওরে স্যামরা, তোর কাছে আমি বন্দুক চাইছি না, জলদি দে। আকাশ ওর পেছন থেকে পিস্তলটা বের করে মায়েশার সামনে ধরে। ওদিকে মায়েশা তো কানে ইয়ারফোন লাগিয়ে গেমের ভেতরে কথা বলছে। হঠাৎ ওর চোখ যায় ওর সামনে ধরে রাখা পিস্তলের উপর। ওটা দেখতেই মায়েশার জোরে চিৎকার করে ওঠে। মায়েশা চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। নিন ধরুন। এসব কি? হ্যাঁ আপনি তো বললেন বন্দুক দিতে। মায়েশা একটা বড় নিঃশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকায়। ওরে আমি গেম খেলছিলাম, ফ্রি ফায়ার, নাম শুনেছো কখনো? আকাশ হাবুলের মতো মায়েশার দিকে তাকিয়ে আছে। মায়েশা আকাশের রিয়াকশন দেখেই বুঝতে পারছে যে ও এই গেমের নাম প্রথম শুনেছে। আকাশ এখনো ওর সামনে পিস্তল ধরে রেখেছে। আরে ভাই এবার তো এটা সামনে থেকে সরা। মায়েশা আজকে কলেজে যায়নি, একটা রেস্টুরেন্টে এসেছে। এখানে আগে থেকে ওর সব বন্ধু বান্ধবীরা আছে। মায়েশা গিয়ে ওদের সাথে বসে পড়ল।
নীলা আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসেন এখানে বসেন। নীলা ইশারাতে ওর পাশের খালি চেয়ারটাতে বসতে বলে। আকাশ প্রথম দিন থেকেই জানে এই মেয়ের ভাব খারাপ, তাই নো রিস্ক। জি, আমি এখানেই ঠিক আছি। মাইশা সহ বাকি সবাই হাসাহাসি করছে। ঠিক তখনই রেস্টুরেন্টের সব স্টাফ দরজার দিকে দৌড়ে গেল। এটা দেখে মাইশা আকাশের দিকে তাকায় না, মানে আকাশই তো সবসময় নতুন নতুন ঝামেলা পাকায়, তাই আকাশ দরজার দিকে তাকিয়ে ভাবছে কি না কি হয়েছে। ঠিক তখনই রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে হাসতে হাসতে ভেতরে আসে সুলতান খান, রবিন, সাথে আরও কয়েকজন। ভেতরে আসতে ওর চোখ পড়ে দাঁড়িয়ে থাকা আকাশের দিকে। সেলিম খান গিয়ে সবকিছুই ওর ভাইয়ের সাথে বলেছে। এক্সকিউজ মি বলে সবার থেকে আলাদা হয়ে আকাশের সামনে আসে। তোর জীবনের মাত্র কয়েকটা দিন বাকি আছে, তাই জলদি জলদি সব স্বাদ আহ্লাদ পূরণ করে নে। আকাশ মুচকি হেসে বলে, বেস্ট অফ লাক স্যার। সুলতান পাশের টেবিলে তাকাতেই দেখে মায়েশা সহ বাকি সবাই তার দিকেই তাকিয়ে আছে। হ্যালো লেডিস, ইজ সুলতান। এটা বলে ওদের দিকে এগোতেই আকাশ সামনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, সামনে বেড়া দেওয়া। সুলতান রেগে চিৎকার করে বলে, কুত্তার। এইটুকু বলে থেমে গিয়ে সকলের দিকে তাকায়। দেখে সবার নজর ওর দিকে, তাই একটু হাসার চেষ্টা করে বলে, কুত্তার ছোট বাচ্চার মতো তোমার দুটি চোখ, আমি তো খেয়ালই করিনি। মাইশা সহ বাকি সব বন্ধুরা উঠে দাঁড়ায়। এবার আকাশ ওর থেকে উচ্চ স্বরে বলে, শৌরের মতো নিচের দিকে নজর আপনার, ওপরের দিকে খেয়াল করবেন কি করে। সুলতান এটা শুনে রাগে ফেটে যাচ্ছে। রবিন এসে ওনাকে ধরে নিয়ে চলে যায়। মাইশা আকাশের কাছে উঠে আসে। তোমার কি ভয় ডর কিছুই নেই? যাকে তাকে মুখের উপর যা ইচ্ছে বলে দিচ্ছ। আমাকে অপমান করবে আর আমি কি ছেড়ে দেব? আর আপনাকে রক্ষা করার দায়িত্ব আমার, এর জন্য সব কিছু করতে পারি। সবাই কিছু নাস্তা খেলো, অবশ্য আকাশও খেয়েছে পাশের টেবিলে বসে। এখন শপিং এর পালা। আকাশের 2 হাত ভর্তি শপিং ব্যাগ। মেয়েরা এত শপিং কি করে করতে পারে? আকাশের পা দুটো আজ ওর সাথে নেই। মাইশা নীলা এক দোকান থেকে আরেক দোকান করছে। এদের হাতে এত দামি ফোন থাকতেও আরেকটা ফোন কিনেছে। আকাশের এমন হাল দেখে ওরা বেশ মজা নিচ্ছে। অবশেষে ওদের শপিং শেষ হয়েছে। ঘড়িতে বাজে রাত 8টা। সেই সকালে বের হয়েছে, দুপুরের পর থেকে শপিং শুরু করেছে, আর এখন শেষ। আকাশ গাড়ি চালাচ্ছে, ওরা দুজন পেছনে বসে নতুন ফোনটা খুলে দেখছে। আইফোন 14 প্রো ম্যাক্স, বেশ সুন্দর দেখতে। মায়েশা আকাশকে ফোনটা দেখিয়ে বলে, ফোনটা কেমন হয়েছে? জি ম্যাম, খুব সুন্দর। তবে সেম এমনই একটা তো আপনার কাছেও আছে, তাহলে এটা কেনার কি দরকার ছিল? মায়েশা আকাশের কথার কোনো উত্তর দিল না। ম্যাম, একটা কথা বলি। বলো। কত টাকার শপিং করলেন আজকে? 6 লাখের মতো। এটা শুনতেই আকাশের মাথার তার ছিঁড়ে যায়। এত টাকার শপিং, এতগুলো টাকা তো আকাশ জীবন নিয়েও একসাথে দেখেনি। রাস্তায় আর কোনো কথাই বলেনি আকাশ। টাকার কথা শুনে চুপ হয়ে গেছে একদম। শপিং ব্যাগগুলো নিয়ে আকাশ মাইশা আর নীলার পেছন পেছন হাঁটছে। আসলাম শিকদার সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। মাইশাকে আসতে দেখে বলে, আজ বুঝি তোমার মনটা খুব ভালো না? না মানে শপিং করেছো তো তাই। আঙ্কেল জানেন আজকে আকাশের জন্মদিন। আকাশ নীলার দিকে তাকিয়ে বলল, ওকে বলেছিল জন্মদিন মানে না। আসলাম শিকদার হেসে বলে, আরে সেটা আগে বলবো না, হ্যাপি বার্থডে। ধন্যবাদ স্যার, তবে আমি এই দিনটা পালন করি না। কেন? এটা তো একটা শুভ দিন। সরি স্যার, এটা আমার জন্য একটা অশুভ দিন। লাইফের সব অশুভ ঘটনাগুলো করেছে এই দিনই, এজন্য পালন করি না, সরি। আকাশ মন খারাপ করে সেখান থেকে চলে আসছিল। ঠিক তখনই আসলাম শিকদার তাকে ডাক দেয়। মায়েশা শপিং ব্যাগ থেকে মোবাইলটা বের করে ওর বাবার কাছে দেয়। এটা তোমার জন্য আমার পক্ষ থেকে গিফট। না ভেবো না যে জন্মদিনের গিফট দিচ্ছি। কিন্তু এটা তো অনেক দামি। নিতে বলেছি নেও, এত কথা বলো কেন? আকাশ আর কিছু না বলে চুপচাপ ওটা নিয়ে নেয়। ওপাশ থেকে নীলা একটা শপিং ব্যাগ এগিয়ে দেয় আসলাম শিকদারের দিকে। ইশারাই এটাও দিতে বলে। আসলাম শিকদার ওগুলো দিয়ে আকাশের দিকে এগিয়ে দেয়। এগুলো তোমার। আকাশ খাটের উপর বসে আছে। রিমান মোবাইলটা নেড়ে চেড়ে দেখছে, আর আরফান শপিং ব্যাগে থাকা জামা কাপড়গুলো। ভাই, ভেবেছিলাম একটা কিডনি বিক্রি করে এই ফোনটা কিনবো, এখন আর তার দরকার হবে না। তোর মানেই তো আমরা। ভাই এই গেঞ্জিটা আমার পছন্দ হয়েছে, তাই এখন থেকে এটা আমার। সুন্দর আছে, দাম কত দেখ তো এটার। আরফান প্রাইস ট্যাগের দিকে চোখ দিতেই দেখে 1250 টাকা এই গেঞ্জিটার দাম। মায়েশা প্রথম থেকেই খেয়াল করেছে আকাশ ওর ভাঙা ফোনটাই ব্যবহার করে।
বেশ বয়স হয়ে গেছে ফোনটার, দেখলেই বোঝা যায়। খুব সুন্দরভাবে বেশ কটা দিন চলে গেল। মাইশা আকাশকে বলেছে টিপিক্যাল বডিগার্ডদের মতো সেজে তার সাথে কলেজে যাওয়া যাবে না, মডার্ন ছেলেদের মতো সেজে তার সাথে কলেজে যেতে হবে। যেই কথা সেই কাজ। আর আসলাম শিকদারের একটাই কথা, ওর মেয়ে যা বলেছে সেটাই ঠিক। আগে যে মেয়েরা আকাশকে দেখে ভয়ঙ্কর লুক দিত, তারাই এখন হাঁ করে তাকিয়ে থাকে। এখন আর আকাশকে মাইশার ততটা খারাপ লাগে না। বেশ ভালো গুণ আছে ছেলেটার মাঝে। মাইশার এমন অনেক কথা আছে যেগুলো না বলতে বুঝে যায়। মাইশা আকাশের মাঝে ওর হারিয়ে ফেলা বাবার কিছু গুণও খুঁজে পেয়েছে। প্রতিদিনের ক্লাস শেষ করে মাইশা, নীলা, জাহিদ আর ফরহাদ একসাথে আকাশের দিকে আসছিল। তখনই ওরা দেখে আকাশের সাথে রাস্তার একটা পথশিশু এসে কান্না করে কথা বলছে। পিচ্ছিটার কথা শুনে আকাশের চোখে মুখে ভয়ের ছাপ দেখা যায়। আকাশ জলদি ফোনটা বের করে মাইশাকে একটা মেসেজ করে পিচ্ছিটার সাথে দৌড়ায়। আরে আকাশ কোথায় যাচ্ছে? মাইশা ওর ফোন চেক করে দেখে আকাশ লিখেছে, মাইশা ম্যাম প্লিজ 5 মিনিট সাবধানে থাকিয়েন, আমি আসছি। মাইশা সবাইকে মেসেজটা দেখায়। সবার মনে একটু কৌতূহল জাগে, কি হয়েছে একটু জানার বা দেখার। রাস্তার উপর শুয়ে আছে ছোট্ট একটা মেয়ে, মাথাটা ফেটে গেছে। ছোট ছেলেটা সবার কাছে সাহায্য চাইছে, কেউ রাজি হয়নি। কয়েকটা ছেলে তো ভিডিওও করছে। আকাশ সবাইকে সরিয়ে মেয়েটার কাছে গেল। মেয়েটার বয়স 4 বছরের মতো। একটা সিএনজির সাথে ধাক্কা লেগে এই অবস্থা। আকাশ আসার সময় অ্যাম্বুলেন্সকে কল করেছে, বলেছে আসতে সময় লাগবে। তখন সেখানে মাইশারাও চলে আসে। মেয়েটার এই অবস্থা দেখে মাইশা ওর গলায় থাকা স্কার্ফটা খুলে আকাশের দিকে এক পা এগোতেই থেমে যায়, কারণ নীলা দৌড়ে আকাশের কাছে চলে গেছে আর ওর গলা থেকে স্কার্ফটা নিয়ে আকাশকে দিয়ে বলে, এটা দিয়ে ওর মাথাটা ভালো করে পেতে দাও। হসপিটালের করিডোরে আকাশ, মাইশা, নীলা সহ আরো অনেকেই দাঁড়িয়ে আছে। ডক্টরেরা বলেছে ওরা মেয়েটাকে আনতে অনেক দেরি করে ফেলেছে, তার উপর রক্তক্ষরণটাও বেশি হয়ে গেছে। পিচ্ছি ছেলেটা তো সেই থেকে কান্না করেই যাচ্ছে। জাহিদ ওকে কিছু খাওয়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। আকাশ মাইশার কাছে চলে এসে বলে, ম্যাম আপনি বাসায় চলে যান, এদিকটা আমি সামনে নেব। আমি যাব কি না সেটা আমার ব্যাপার, তোমাকে এত ভাবতে হবে না। ম্যাম আমাকে তো ভাবতে হবে। দেখুন, অসুস্থ মানুষ যেমন হসপিটালে আসলে সুস্থ হয়ে যায়, ঠিক তেমনই সুস্থ মানুষও এখানে এসে অসুস্থ হয়ে যেতে পারে। তাই প্লিজ রফিক ভাই এসেছে, ওনার সাথে বাসায় যান। আকাশ আসলাম শিকদারের পার্সোনাল বডিগার্ডকে ডেকে পাঠিয়েছে মাইশাকে নিয়ে যাওয়ার জন্য। মাইশা নীলার দিকে তাকিয়ে বলে, চলো তাহলে আমরা চলে যাই, পরে আবার আসবো। নীলা একটু জোর করে হাসার চেষ্টা করে বলে, তুই যা না, আমি আমার মতো চলে যাব। মাইশা আকাশের দিকে তাকায়। আকাশ বুঝিয়ে যায় লাইন খারাপ। মিস নীলা আপনারা এখন যান, আপনাদের দরকার পড়লে আমি নিজে কল করে ডাকবো নি। কিন্তু আপনি একা একা? আমি একা কোথায়, ওরা তো আছে। জাহিদ আর ফারহানের দিকে ইশারা করে। মাইশা আর নীলা কিছুই বলল না, চলে গেল হসপিটাল থেকে। আকাশ গিয়ে পিচ্চি ছেলেটার পাশে গিয়ে বসলো। মাইশা মন খারাপ করে বাড়ির ভেতরে এলো। আসলাম শিকদার অফিস থেকে মাত্র বাড়িতে এসেছে। মাইশা তাকে দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে যায়। মাইশার এমন চেহারা দেখে উনি আকাশকে কল করে। আকাশ পিচ্চিটাকে রুটি আর কলা দিচ্ছিল, তখনই ওর ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করতেই জাহিদ আর ফরহাদ একটু অবাক হয় আইফোন দেখে। জি স্যার। এখানে কি কোনো সমস্যা হয়েছে? না তো স্যার, এখনও সব ঠিক আছে। ডক্টরেরা জানিয়েছে 24 ঘন্টা না পেরোলে কিছু বলা যাবে না। আচ্ছা, কোনো কিছু দরকার পড়লে জানিও। আচ্ছা স্যার। এভাবেই কেটে গেল কয়েকটা দিন। সেদিনের পথ শিশুটা আজকে রিলিজ গেল হসপিটাল থেকে। আসলাম শিকদার নিজ দায়িত্বে ওদেরই মতো মোট 100 জনের মতো শিশু থাকা, খাওয়া, লেখাপড়া করানোর দায়িত্ব নিয়েছে। এটাতে মন্ত্রী হিসেবে ওনার সুনাম কয়েক গুণ বেড়ে গেছে। এসব দেখে বিরোধী দল অনেক রেগে আছে ওনার উপর। ওদের এখন একটাই লক্ষ্য, আসলাম শিকদারের সুনাম নষ্ট করা। প্রতিদিনের মতো আজও আকাশ ঘুম থেকে উঠে রিমনের পেছনে লাথি মেরে ফ্রেশ হতে গেল। ওরা নতুন টিভি কিনেছে, তাই আরফান টিভিটা চালিয়ে খবর দেখছিল। তখনই ও দেখে একটা মহিলা সংবাদ সম্মেলন করছে। সে বলছে আসলাম শিকদার তাকে সাহায্য করার নামে সর্বনাশ করেছে, ওনার কাছে প্রমাণও আছে। ওয়াশরুম থেকে এটা শুনে আকাশ জলদি করে বেরিয়ে এলো। আসলাম শিকদারও এটা দেখে অনেকটাই অবাক।
সে তো এই মহিলাকেও আজকেই প্রথম দেখেছে। উপর মহল থেকে আসলাম শিকদারের কাছে কল এলো। আসলাম শিকদার রিসিভ করে সেটা। স্যার বিশ্বাস করেন আমি এই মহিলাটাকে চিনি না, ওর কাছের প্রমাণটাও সত্যি না, আপনি যাচাই করে দেখেন। আসলাম শিকদারের চোখে মুখে ভয়ের ছাপ। স্যার কিছু একটা করেন, না হলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো মায়েশা, দেখে পুরো ড্রয়িং রুম ভর্তি মানুষ। সে সোজা ওর বাবার কাছে এসে বলে, পাপা, মহিলাটাকে। আসলাম শিকদার কিছু বলবে তার আগেই ওর কাকু এসে বলে, মামুনি তুমি নিজে রুমে যাও, এটা বড়দের ব্যাপার, আমরা সামলে নেব। মায়েশা ওর বাবার চোখের দিকে তাকায়। সে জানে তার বাবা খারাপ, তবে এতটা খারাপ না যে একটা মহিলার সাথে এসব করতে পারে। মায়েশা আবারও ওর বাবার দিকে তাকিয়ে বলে, পাপা, মহিলাটাকে। আকরাম মায়েশাকে কিছু বলবে, তখনই আসলাম শিকদার হাত উঁচু করে ওকে থামতে বলে। মায়েশা হেঁটে ওর বাবার কাছে এসে পাশে বসে পড়ে। আমি যদি এই মহিলাটাকে এখানে হাজির করতে পারি তাহলে কি প্রমাণ করতে পারবে তুমি নির্দোষ? আকরাম শিকদার এগিয়ে এসে বলে, আমরা তো ওকেই খুঁজছি। মায়েশা কেউ একজনকে কল করে। আমি জানি না তুমি কি করে করবা, কিভাবে করবা, সিদ্ধান্তের আগে ওই মহিলাটাকে আমার চাই। বলে কল কেটে দিল। মায়েশার এমন কথা সবার কাছে হাস্যকর লাগলো, কারণ সবাই সেই সকাল থেকেই চেষ্টা করছে ওই মহিলাকে খোঁজার, কিন্তু তার কোনো হদিশ পায়নি কেউ। রবিন একটা চেয়ারে বসে আছে, তার সাথে আরও কতগুলো ছেলে পেলে। এখানে আপনি একেবারে সেফ, এখানে কেউ আপনাকে খুঁজে পাবে না। রাতটা পার হলেই আপনি কোটিপতি। রবিনের সামনে বসে আছে সেই মহিলাটা। রবিনের কথা শুনে হো হো করে হেসে উঠল সে। পুরানো একটা গোডাউনের ভেতরে এরা এখন আছে। রাতে টকশোতে বোম ফাটাবে সুলতান খান, তিনি স্টোরি প্রস্তুতি নিচ্ছে। রবিন আর মহিলাটা বসেছিল, ঠিক তখনই সেখানকার কারেন্ট চলে গেল। রবিন ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বলে, বর্তমানে কারেন্টের যা সমস্যা, চলে আসবে, খুব জলদি চলে আসবে। রবিনের পেছনের দিকে ধূপ ধাপ শব্দ হতে থাকে। এটাতে ও একটু ভয় পেয়ে পেছনের দিকে লাইট মারে, তখনই ওর সামনে চলে আসে রক্ত মাখা একটা মুখ। এতে রবিন ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে যায়। তো তুই এখানকার ঠিকানা কি করে জানলি? আকাশ ওর মুখে লেগে থাকা রক্তগুলো মুছতে মুছতে বলে, ম্যাজিক। শিকদার সাহেবের বাড়ি ড্রয়িং রুমে পার্টির বড় বড় নেতারা বসে আছে। মায়েশা ওনাদের ডাকতে বলেছে। এতটা জোর দিয়ে মায়েশা সবকিছু করছে, আসলাম শিকদার না করতে পারছে না। ওদের মধ্যে একজন মন্ত্রী বলে ওঠে, আসলাম সাহেব, আর কত সময়? সন্ধ্যা তো হয়ে এসেছে। এনার কথা শেষ হতেই আরেকজন লোক বলে, সেটাই তো, আর কত সময় এভাবে বসে থাকবো? আসলাম শিকদার ওর মেয়ের দিকে তাকায়। তখনই বাইরে থেকে একটা গাড়ির আওয়াজ আসে। আপনাদের অপেক্ষার প্রহর শেষ। মায়েশার কথা বলা শেষ, তখনই আকাশ ওই মহিলাটাকে ঠেলতে ঠেলতে সেখানে নিয়ে এলো। আসলাম শিকদার এবার বুঝতে পারলো তার মেয়ে তখন কাকে কল করেছিল। ওইদিকে সুলতান খান টকশোতে আসলাম শিকদারের নামে খারাপ মন্তব্য করতে থাকে। ঠিক তখনই রিপোর্টার তাকে থামিয়ে দিয়ে একটা ভিডিও চালান, যেখানে মহিলাটা বলছে সবকিছু ছিল সাজানো নাটক। সুলতান খান তাকে টাকার লোভ দেখিয়ে এমনটা করতে বাধ্য করিয়েছে। এটা দেখতেই সেখানে উপস্থিত সবাই সুলতান খানের দিকেই তাকায়। আরে ওই মহিলাটা খারাপ চরিত্র, ঠিক না ওর। কখন কি বলে তারও ঠিক নেই, মাথায় সমস্যা আছে হয়তো। 3 দিন পর এখন সবকিছু ঠিকঠাক, সবকিছুই আগের মতোই চলছে। আসলাম শিকদার আগের মতো মানুষের সেবাতে নিয়োজিত আছে। সময়টা বিকালের টাইমে। আকাশ গাড়ি চালাচ্ছে, মায়েশা পেছনে বসে আছে। কিছুটা দূরে যেতেই মায়েশা আকাশকে গাড়িটা থামাতে বলে। আকাশ গাড়ি থামাতেই মায়েশা দরজা খুলে বাইরে বের হয়ে যায়। ম্যাম কি করছেন? এটা আপনার জন্য সেফ না। কে শুনে কার কথা? মায়েশা নিনি নদীর পাড়ে চলে গেল। স্কুলে থাকতে প্রতিদিন এখানে আসতো সে। এই জায়গাটার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে ওর। আকাশ গাড়ি থেকে বেরিয়ে এসে মায়েশার পেছনে এসে দাঁড়ায়। মায়েশা আকাশের দিকে তাকায়। ধন্যবাদ তোমাকে। মায়েশার থেকে হঠাৎ এমন ধন্যবাদের কারণ আকাশ বুঝতে পারল না। ধন্যবাদ কেন? ওই যে সেদিন আমার জন্য এক কষ্ট করার জন্য, আমার পাপাকে নির্দোষ প্রমাণ করার জন্য। আকাশ মুচকি হেসে বলে, সমস্যা নেই ম্যাম, ওটা আমার ডিউটি ছিল। ও ডিউটি ছিল? তো আমি যা বলবো সেটা শোনো তো তোমার ডিউটি, তাই না? জি ম্যাম। তো দাঁড়িয়ে আছো কেন? ওই ছেলেটাকে মেরে আসো। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একটা ছেলে, তাকে ইশারা করলো মায়েশা। ম্যাম ম্যাম প্লিজ, ও তো কারো কিছু করেনি।
আকাশ মাইশার দিকে তাকিয়ে ছেলেটার দিকে হাঁটা শুরু করলো। ছেলেটার পিঠে চড় মেরে হেসে বলে, আরে রিমন, চটটা জোরেই ছিল, তাই ছেলে একটু রাগ নিয়ে আকাশের দিকে তাকায়। আরে সরি, আমি ভেবেছিলাম আমার বন্ধু। মাইশা এটা দেখে হাসছে। এভাবে আরও কটা দিন কেটে গেল। মাইশা আকাশের সাথে অনেকটাই ফ্রেন্ডলি হয়ে গেছে। আকাশকে দিয়ে চুরি পর্যন্ত করিয়েছে। তবে আকাশ ওকে এখনো ম্যাম ম্যাম বলেই ডাকে। আকাশের ভেতরে একটা গুণ মাইশাকে অবাক করে, সেটা হলো আকাশ সবাইকে সম্মান করে। মাইশা গাড়ির উপর বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আকাশকেও খাওয়াচ্ছে। ম্যাম, যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলি। হুম। আপনি না আগের থেকে দজ্জাল হয়ে গেছেন। এমন কোনো কাজ বাদ নেই যেটা আমাকে দিয়ে করার নেই। মাইশা আকাশের দিকে তাকিয়ে বলে, তো এখন কি করব? হুম হুম। একটু তো ভালো হন। আপনার বন্ধু নীলাকে দেখুন, কত ভালো একটা মেয়ে। খুব ভালো, তাই না? হুম। আকাশের দিকে তাকিয়ে ভ্রু নাচায়। হ্যাঁ ভালো, তবে একটু গায়ে পড়া টাইপের। মাইশা অন্যদিকে তাকিয়ে বলে, ও এমন করে কারণ তোমাকে পছন্দ করে। এটা আমি জানি, বুঝি, তবে ও আমার কাছে একজন বন্ধুর মতো, এর থেকে বেশি কিছু না। মাইশা আকাশের দিকে তাকায়। কেন, কি কমতি আছে ওর মধ্যে? ভালোবাসা শুধু কথা বলা, দুজন দুজনকে স্পর্শ করে না, বা দুজন দুজনের কথা শুনে না। ভালোবাসা হচ্ছে একটা কানেকশন, সম্পর্ক দুটি মনের ভিতরে। বাহ, খুব গভীর একটা কথা বললেন আকাশ সাহেব। সরি, হয়তো বেশি বলে ফেলছি। এখন চলুন, সন্ধ্যা হয়ে এসেছে। পরের দিন মাইশা সিঁড়ি দিয়ে নামার সময় দেখে ওর বাবা সোফায় বসে মাথায় হাত রেখে বসে আছে। এ কয়দিনে মাইশার একটু হলেও ওর বাবার সাথে সম্পর্কটা ঠিক হয়েছে। কি হয়েছে পাপা, কার্যালয়ে যাও নাকি? আসলাম শিকদার হাত সরিয়ে মেয়ের দিকে তাকায়। চলে যাবো একটু পরেই। আচ্ছা, আমি কলেজে গেলাম। মাইশা গাড়ির কাছে আসতেই দেখে আজকে অন্য কেউ গাড়ির দরজা খুলে দিচ্ছে। মাইশা লোকটাকে জিজ্ঞাসা করে, আকাশ কোথায়? সেটা তো জানি না ম্যাডাম। মাইশা আকাশকে কয়েকবার কল করে, ওর নাম্বার বন্ধ। সে ভেতরে ওর বাবার কাছে চলে আসে। পাপা, আমার বডিগার্ড আকাশ কোথায়? ফোন ধরছে না। মাইশা দেখে আকাশের ফোনটা তার বাবার সামনে টেবিলের উপর রাখা। মাইশা গিয়ে ফোনটা হাতে নিয়ে বুঝতে পারে এটা আকাশেরই ফোন। পাপা, আকাশ কোথায়? আসলাম শিকদারের ছোট করে জবাব, চলে গেছে। মাইশা একটু অবাক হয়ে জোরে বলে, চলে গেছে মানে? কোথায় চলে গেছে? গতকাল বিকালে আসলাম শিকদার মাইশার রুমে যায় ফার্স্ট এড বক্সটা আনার জন্য। অনেক জায়গাতেই খুঁজে কিন্তু পায় না কোথাও। আলমারিটা খুলতেই আসলাম শিকদারের চোখ বড় বড় হয়ে যায়, কারণ উনি দেখে আলমারির ভেতর অনেকগুলো আকাশের ছবি। সে ভাবতে পারছে না তার মেয়ে সামান্য একজন বডিগার্ডকে পছন্দ করে। এর আগেও ওনার সন্দেহ হয়েছিল ওদের ওপর। ছবিগুলো যেখানে সেখানে সেভাবেই রেখে উনি নিচে চলে আসে আর ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে থাকে কখন ওরা ফিরবে। অবশেষে এলো ওরা দুজন একসাথে। কেন জানি আজকে ওদের দুজনকে দেখে আসলাম শিকদারের সহ্য হচ্ছে না। পাপা, তুমি বাসায়? আসলাম শিকদার হাসার চেষ্টা করে বলে, আজ তেমন কাজ ছিল না। মাইশা আর কিছু বলল না, সেখান থেকে চলে গেল। আকাশও চলে যাচ্ছিল, তখন আসলাম শিকদার ওকে ডাক দেয়। জি স্যার, কিছু বলবেন? আসলাম শিকদার উঠে আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। কেমন চলছে ডিউটি? জি স্যার, খুব ভালো। আকাশ, তোমার কি মনে আছে তুমি যখন প্রথম বেতন নিয়েছিলে তখন বলেছিলে উপকার প্রতিদান তুমি একদিন দিবে? আকাশ আসলাম শিকদারের দিকে তাকায়। জি স্যার, মনে আছে। আজকে তোমার থেকে সেই প্রতিদান আমার চাই। বলুন স্যার, কি করতে হবে? আমি চাই তুমি তোমার গ্রামে চলে যাও আর কখনো শহরে ফিরে আসবে না। আকাশ একটু অবাক হয় ইনার কথা শুনে, তবু একটু মুচকে হাসি দিয়ে বলে, ওকে স্যার। আকাশ যাওয়ার সময় ওর কাছে থাকা পিস্তল, গাড়ির চাবি আর ফোনটা টেবিলের উপর রেখে চলে যায়। আকাশ ওই দিন রাতেই গ্রামে চলে এসেছিল। চাকরি চলে যাওয়ার কথাটাও বাড়িতে বলেছে। আকাশের বাবা এটা শুনে খুশি হলেও মা ততটা খুশি হয়নি। আকাশও জানে না তাকে কি কারণে হঠাৎ এভাবে চাকরি থেকে বের করে দেওয়া হলো। আকাশ একটা নির্জন স্থানে বসেছিল। ঠিক তখন ওর পকেটে থাকা ভাঙা মোবাইলটা বাজতে থাকে। বের করে দেখে আননোন নাম্বার থেকে কল এসেছে। হ্যালো, কি করছেন আপনি? আকাশ আশেপাশে তাকিয়ে দেখে। কে? ঠিক চিনলাম না। চেনার জন্য তো কথা বলার প্রয়োজন, তাই না? আপনি কে? পরিচয় দিন, না হলে আমি কল কাটলাম। মেয়েটা কিছু বলতে যাচ্ছিল তার আগেই আকাশ কলটা কেটে দেয়। প্রথমত আকাশের মন খারাপ, তার উপর এমন সব কথা কার সহ্য হয় বলুন। পরের দিন সকালে আবার ওই নাম্বার থেকে কল আসে। আকাশ তখন শুয়েছিল। জি, কে বলছেন?
আমি আমি কে? ওপাশের মেয়েটাই একটু হাসলো। আপনি কে সেটা আপনি জানেন না? আকাশ এটা শুনতেই উঠে বসে, একটু রাগী গলায় বলে, আচ্ছা আপনি কে? কেন শুধু শুধু ফাজলামি করছেন এভাবে কল দিয়ে? আপনাকে ভালো লাগে, প্রেম করতে চাই আপনার সাথে। আকাশ একটু ধমকের স্বরে বলে, এই মেয়ে কিসব বলছো? কথা শুনে তো পিচ্ছি বাচ্চা মনে হচ্ছে। কিসে পড়ো তুমি? পড়ি তো, ইউনিভার্সিটি নামক একটা জায়গাতে যাওয়ার আশা করছি। এই তোমার বাবার নাম কি? ঠিকানা দাও। কেন, বিয়ের প্রস্তাব পাঠাবেন নাকি? আকাশ আর কিছু না বলে ফোনটা কেটে দেয়। এটা কে রে? গ্রামে এসেছে 1 সপ্তাহ হয়ে গেছে। কিছুটা একটা কাজ করতেই হবে, এভাবে বসে বসে আর কতদিন। তাই বন্ধু রনির থেকে অটো নিয়ে চালাতে আজকে রোডে বের হলো। ওদিকে বর্তমানে আসলাম শিকদারের অবস্থা অনেক খারাপ। তাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে ফেলা হয়েছে। তিনি নাকি বড় একটা প্রজেক্টের নাম করে সব টাকা নিজের ঝুলিতে রেখেছে। প্রমাণও পাওয়া গেছে এটার। 2 সপ্তাহ পরে তাকে নিয়ে বিচার বসানো হবে। সেখানে দোষী প্রমাণিত হলে তাকে এমপি পদ থেকেও সরিয়ে ফেলা হবে। অন্যদিকে আকাশ অটো চালাচ্ছিল, তখনই আবার ওই নাম্বার থেকে কল এলো। গত 1 সপ্তাহে এই নাম্বার থেকে 100 বারের বেশি কল এসেছে আকাশের কাছে। এই কদিনই আকাশ শুধু মেয়েটার নামটাই জানতে পেরেছে। ওর নাম অনু। আকাশ ফোনটা রিসিভ করে কানে ধরে আস্তে আস্তে ওর অটোটা চালাতে থাকে। জলদি বলুন, আমার কাজ আছে। ফোনের ওপাশ থেকে মেয়েটা বলে, সবসময় তো আপনার কাছ থাকে, ফ্রি থাকেনটা কখন আপনি? আমি কখন কি করি সেটা তো আর আপনাকে আমি বলতে যাব না। তো আমাকে বলবেন। আকাশ আর কিছু না বলে ফোনটা কেটে পকেটে রাখলো। আজকে সারাদিন বেশ কামাই হয়েছে আকাশের। একটু আগে রনি আকাশকে কল করে ব্রিজের পাড়ে আসতে বলেছে। এখনো সেদিকেই যাচ্ছে। সেখানে যেতেই দেখে রনি আর আশিক বসে গল্প করছে। আকাশকে দেখতেই রনি দেখে এখন আমাদের মঞ্চে কিন্তু সেই বডিগার্ড সালমান খানের ছোটো ভাই, মানে সেই প্রিন্সেস ডায়ানার একমাত্র জামাই আকাশ ভাই চলে এসেছে। সবাই তাকে স্যালুট দাও। শালা কদিন পর বাপ হবে, এবার তো ভালো হও। ভালোই আছি, এজন্য আমার বউ আছে। তোদের নেই তাহলে বাপ খারাপ কে? ভারী মাফ কর, আমার ভুল হয়েছে। তোর সাথে তর্ক করে তাহলে মাপসা। আমি কিন্তু লাথি দিয়ে ছাড়া মাপ চেতে পারি না। যেই না শুকনা বুড়ি আইসে লাথি মারতে, দেখা যাবে আমার লাথি মেরে উল্টো তোর পা ভাঙছে। আশিক আবুলের মতো একবার আকাশের দিকে তাকায়, আরেকবার রনির দিকে। ও যে ওখানে আছে ওটা মনে হয় ওদের মনেই নেই। ভাইরে, আমার দিকে একটু তাকা, আমিও তো এখানে বসে আছি। কেউ একজন আমার সাথে একটুও কথা বল। ওরা 3 জন মিলে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই একটা কল এলো। আকাশ ততটা খেয়াল না করে ফোনটা পকেট থেকে রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি অনু। অনু? ফোনটা কান থেকে সরিয়ে নাম্বারটা দেখে, হ্যাঁ সেই নাম্বারটাই। হ্যাঁ বলুন। আমি আপনাকে মিস কেন করছি বলেন তো? নেটওয়ার্কের একটু সমস্যা থাকায় কথাটা কাটা কাটা এলো। আপনি আমাকে কিস কেন করবেন? কিস না, মিস। কি? কিস মিস? কলটা কেটে গেল। তোকে কিস করতে চাই? বাহ, তলে তলে এত দূর কে মেয়েটা? কেউ না। আশিক আকাশের পেটে গুঁতো মেরে বলে, দেখ দেখ কিভাবে লুকাচ্ছে, আবার লজ্জাও পাচ্ছে। কিরে বেটা, কে রে মেয়েটা? জানি না, তবে ওর কণ্ঠটা অনেক সুন্দর। ও, আমাদের দেবদাস তাহলে অবশেষে তার জুলিয়েটকে খুঁজে পেয়েছে। হুর বেটা, ওটা রোমিও হবে। 2 দিন পর আকাশ দুপুরে বাড়িতে ভাত খেতে এসেছে। এসে দেখে ওর মা বারান্দাতে বসে আছে। আম্মু, তুমি বাইরে এখানে কেন? আর বাবা কোথায়? তোর বাপে তো সেই সকালে রিক্সা নিয়ে বের হয়েছে, তার জন্যই তো পথে আইলাম। আমি না হাব্বুরে কাজ করতে মানা করেছি, একটু কথা শোনে না। দাঁড়াও, ফোন দিচ্ছি। আকাশ ওর বাবার ফোনে ফোন দেয়। প্রথমবার কল হয়ে কেটে যায়। মনে হয় ভাড়া টানছে, বুঝলি, এজন্য ফোন ধরছে না। আকাশ আরেকবার কল দেয়, দেওয়ার সাথে সাথে রিসিভ। আব্বু? ওপাশ থেকে একটা ছেলে বলে, জি, আমি করুণা মেডিকেল থেকে বলছি। ফোনের ব্যক্তি আপনার কে হয়? আকাশ একটু অবাক হয়। মেডিকেলে ওর বাবার ফোন গেল কি করে? জি, আমার আব্বু। ও, আপনারা জলদি এখানে চলে আসুন। কিছু সময় আগে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে, অবস্থা অনেক ক্রিটিক্যাল। এটা শুনতেই আকাশের পায়ের তলার মাটি সরে যায়। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে আকাশ। কিছুটা দূরে ওর মা বসে বসে চোখের পানি ফেলছে।
আয়া তো কিছু সময় আগে এখানে এসে মাকে জড়িয়ে ধরে কান্না করছে। রনি আশিক ওদের পাশে দাঁড়িয়ে আছে। ডক্টরেরাও কিছুই বলছে না। ভেতরে ওর বাবার কি অবস্থা। আকাশের পকেটে ফোনটা বেজেই চলেছে। সেটা বের করে রিসিভ করতেই ওপাশ থেকে একটা হাসির শব্দ আসে। সেদিন সবার সামনে আমাকে মেরেছিলে তাই না? এখন কেমন লাগছে? আকাশের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আরে এ কাপুরুষ, শত্রুতা তোর আর আমার মাঝে। আমার ফ্যামিলি কি দোষ করেছে? ওদের সব থেকে বড় দোষ হচ্ছে ওরা তোর বাবা মা। আকাশ আর কিছু বলল না, ফোনটা কেটে আবার পকেটে রেখে দিল। কিছু সময় পরে ডক্টর বের হয়ে এসে বলে অপারেশন সাকসেসফুলি ভাবে হয়েছে। এটা শুনে সবার টেনশন কিছুটা হলেও কমল। আসলাম শিকদার হাজার চেষ্টা করেও কোনো কিছুতে সফল হতে পারছে না। যেটাই করছে সেটাতেই ফাঁসছে। যেটা ভাবছে বা করবে বলে ঠিক করেছে সেটা আগে থেকেই বিরোধী দল জেনে যাচ্ছে। এর জন্য আসলাম শিকদার আর কাউকে ভরসা করতে পারছে না। এদিকে বিচারের দিন মুখের উপর চলে এসেছে। সুলতান খান, রবিন, সেলিম খান সাথে আরো 2-3 জন লোক একসাথে বসে আছে। ওদের ভেতরে একজন উকিলও আছে। কেসটা আমি এমন ভাবে সাজিয়েছি আসলাম ওর পদ তো হারাবেই, সাথে বড় অঙ্কের ঘুষ খাওয়ার কারণে 10 বছরের জেল তো পাক্কা। দেখ উকিল, সব কিছু এখন তোর উপর নির্ভর করছে। তুই শুধু আমাকে অপরাধী বানিয়ে দে, তোকে কোটিপতি বানানোর দায়িত্বটা আমার। বিচারের দিন চলে এলো। আসলাম শিকদার কাজ করাতে দাঁড়িয়ে আছে। সুলতান সাহেব এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু তাদের উকিলের কোনো দেখা নেই। বিরোধী পক্ষের উকিল কোথায়? সুলতান খান দাঁড়িয়ে বলে, সে রাস্তায় আছে মাই লর্ড। আসলাম শিকদার এক নজরে সুলতান খানের দিকে তাকিয়ে আছে। সুলতানের হঠাৎ আসলামের দিকে চোখ যায়। উনি দেখে আসলাম শিকদার ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ঠিক তখনই আসলাম শিকদারের কাছে একটা ভিডিও আসে। সেখানে দেখা যাচ্ছে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে ওদের উকিলকে, আর অন্য পাশে চেয়ারের ওর ভাই সেলিমকে। সেলিমের গাল ফেটে রক্ত বের হচ্ছে। আসলাম শিকদারের উকিল ওনার ফোনটা নিয়ে জজের কাছে দেয়, সাথে কিছু কাগজও। ফরেন্সিক টেস্ট করে দেখা গেছে ওই প্রজেক্টের ফাইলে সই করা ওটা আসলাম শিকদারের সাথে 90% ম্যাচ করেছে। অন্যদিকে ফোনের ভিডিওটা সেদিন রাতের সুলতান, উকিল, সেলিমের মধ্যে কথোপকথনের ভিডিও। জজ পুরো ভিডিওটা দেখে। আসলাম শিকদার ওর ছোট ভাই আকরামের দিকে তাকায়, কারণ ভিডিওর শেষের দিকে সে ওখানে একটা মদের গ্লাস নিয়ে আসি আর বলে, তোমাদের যা ইচ্ছে করো, ওকে মারো, কাটো, জেলে দাও, আমার কিছুই যায় আসে না। বাস টাকাটা যেন সময় মতো পাই, এটার খেয়াল রেখো। আকরাম ওখান থেকে উঠে পালাতে লাগলে পুলিশ ওকে ধরে ফেলে। ওদিক থেকে সুলতান চিৎকার করে বলে, এই আসলাম, আমার ভাই কোথায়? আমার মা মরা ভাই কোথায়? ও তেরে আসতে থাকে আসলাম শিকদারের দিকে। পুলিশ ওকে আটকেও ফেলে। আসলাম শিকদারকে সমস্ত অপরাধ থেকে মুক্ত করে দেওয়া হয়। অন্যদিকে সেলিম চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে আছে। মুখ বেয়ে বেয়ে রক্ত পড়ছে ওর। সেলিম অনেকটা আকুতি করে বলে, প্লিজ আকাশ, ছেড়ে দে আমাকে। আমার একটা মেয়ে আছে, ওর কথা ভেবে আমাকে ছেড়ে দে। সামনে থেকে হো হো করে আকাশ হেসে উঠল। ওর মুখের সামনে এসে বলে, দরদ না, সেদিন আমার বাবাকে মারার সময় তোর এটা মনে হয়নি যে তোর 2টা ছেলে মেয়ে আছে? বলেই হাতে থাকা হাতুড়িটা দিয়ে সেলিমের হাতে বাড়ি মেরে দিল। তখন তোর দরদ হয়নি? বলেই একের পর এক বাড়ি মারতে থাকে ওকে। আর এসব দেখে পাশে থাকা উকিল ভয়ে ওর প্যান্ট নষ্ট করে ফেলেছে। গত 4 দিন আগে আসলাম শিকদার আকাশকে কল করে। অ্যাক্সিডেন্টের ফলে ওর বাবা কোমায় চলে গেছে। আকাশ তার পাশেই বসেছিল। হ্যালো, কে বলছেন? আকাশ, আমি আসলাম শিকদার। এটা শুনে ও বসা থেকে উঠে দাঁড়ায়। আমার তোমার সাহায্যের খুব প্রয়োজন। আসলাম শিকদার আর মাইশা আদালত থেকে বের হচ্ছে, তখনই আকাশ তাদের সামনে এসে দাঁড়ালো। কয়েকদিন পর সেলিমের লাশ একটা পচার ডুবাতে পাওয়া গেল। আকাশের বাবা এখনো কোমাতেই আছে। আসলাম শিকদার নিজে থেকে ওর বাবার দায়িত্ব নিয়েছে। অন্যদিকে মায়েশা ওর বাবাকে ওই দিনই সবকিছু বলেছে, যেদিন উনি আকাশকে চলে যেতে বলেছিল। পরবর্তীতে মেয়ের দিকে তাকিয়ে উনি সব মেনেও নেয়। মায়েশা আসতেই আকাশ গাড়ির দরজা খুলে দিল। আকাশ গাড়ি চালাচ্ছে আর মায়েশা পেছনে বসে আছে। হঠাৎ আকাশের আইফোনটা বাজতে শুরু করে। সে চিরচেনা নাম্বার। এটা দেখে মায়েশাকে বলে, ম্যাম, কলটা জরুরি নিতে হবে।
আকাশ গাড়ি সাইড করে দরজা খুলে বাইরে গিয়ে কলটা রিসিভ করে। এতদিন কোথায় ছিলি? সিমও বন্ধ ছিল। ছিলাম তো আশেপাশেই। মাইশা গাড়ির সাইড গ্লাস নামিয়ে আকাশকে ডেকে বলে। আই যে কিসমিস। আকাশের চোখ বড় বড় হয়ে যায়, বুকের হার্টবিটটা বাড়তে থাকে। হ্যালো অনু। গাড়ির ভেতর থেকে মাইশা হাত নাড়িয়ে হেসে বলে, হ্যাঁ বলো জানো।